আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের এমসিকিউ। অর্থাৎ আজকে আমি 24, 23 এবং 22-এর যে এমসিকিউগুলো আছে এই এমসিকিউগুলো আমি সমাধান করে দিব ইনশাল্লাহ। কারণ আমি গত ক্লাসে বলেছিলাম যে আমি পরবর্তীতে 24, 23 এবং 22-এর এমসিকিউগুলো সমাধান করে দিব তোমাদের। তো যাই হোক, আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবা। আমরা এখনই শুরু করে দিব, কারণ সময় যেহেতু কম আর যেহেতু রমজান মাস, খুব দ্রুত সময় চলে যাবে, এটাই স্বাভাবিক। আমাদেরকে যেটা করতে হবে, দ্রুত আমাদেরকে শুরুও করতে হবে, শেষও করতে হবে। আর 2 নম্বর কথা হচ্ছে, আমরা যারা যে জায়গা থেকে জয়েন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথায় থেকে জয়েন হয়েছেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমরা আজকে 24, 23 এবং 22-এর এমসিকিউ গুলো সমাধান করবো ইনশাল্লাহ। আপনাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় আছে। আপনি যদি চান এই সময়টুকুর মধ্যে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনি প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা বিষয় আপনি পড়তে পারবেন। শর্ট করে এখন পড়ার কোনো দরকার নেই, আপনি প্রত্যেকটা বিষয় পড়েন। আপনার হাতে পর্যাপ্ত সময় আছে বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত, আপনি এখন থেকে চাইলেই পারবেন। আর আপনি যদি এখন থেকে কমায় কমায় পড়ার চেষ্টা করেন তাহলে আপনি আসলে ভালো রেজাল্ট করতে পারবেন না। এই জন্য আমি বলবো শর্ট তো পড়ে, এখন যেহেতু সময় আছে আমি সময়টাকে কাজে লাগাই। কেমন? সময়টাকে আমরা কাজে লাগাই কেমন? যাই হোক, আমি শেয়ারের কথা বলবো না। যারা সর্বোচ্চ শেয়ার করবেন আপনারা আমাদের কাছ থেকে ফাইনাল টাচ নামক একটা সাজেশন বই আছে, ওই সাজেশন বইটা আমাদের কাছ থেকে আপনারা উপহার হিসেবে পাবেন। এই জন্য প্রত্যেকের কাছ থেকে অন্তত পক্ষে একটা শেয়ার আমি আশা করি, এবং প্রত্যেকের জায়গা থেকে একটা শেয়ার করে দিবেন। বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন দিয়ে দিবেন। হ্যাঁ, ওকে। দেখেন, আমরা 24-এর এমসিকিউ গুলো আজকে সমাধান করব। 24-এর এমসিকিউ গুলো আমরা আজকে সমাধান করব। ঢাকা বোর্ড 24-এ আসছে, তো আপনাদের সময় যে আসবে না এটার কোনো গ্যারান্টি আছে? আর যারা আমাদের বই অর্ডার করতে চান, বেসিক অ্যাকাউন্টিং বই অর্ডার করতে পারেন। আমাদের বই 3টা একসাথে প্রেসে দেওয়া হয়েছে, তো যার কারণে প্রেসে একটু প্রেসার পড়ে গেছে, বইটা দিতে 2 দিন লেট হচ্ছে, 2 থেকে 3 দিন। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। যারা অলরেডি আমাদেরকে অর্ডারটা কমপ্লিট করে রাখছো, আমরা যত তাড়াতাড়ি সম্ভব বইটা দিয়ে দিব ইনশাল্লাহ। বইটা চলে আসলে আমরা কুরিয়ার করা শুরু করে দিব। আশা করি এই 2-1 দিনের ভিতরে বইটা চলে আসবে, কারণ একসাথে এতগুলো বই দেওয়া হয়েছে যার কারণে আসলে একটু প্রেসার যাচ্ছে আর কি। ওকে, ঢাকা মোহাম্মদপুর তো একদমই কাছে, চাইলে তুমি আমাদের অফলাইনেও আসতে পারো। দেখো, আত্রাই লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 শেয়ার নিয়ে নিবন্ধিত। কোম্পানি 10,000 শেয়ার ইস্যু করে 1,20,000 টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে এবং নগদ 3,90,000 টাকা মূল্যের বিনিময়ে 30,000 শেয়ার ইস্যু করে। কোম্পানির বিলিকৃত মূলধন কত টাকা? দেখো, এই জায়গায় বাহির করতে বলছে কোম্পানির বিলিকৃত মূলধন। তো আমরা এই বিলিকৃত মূলধনটা কিভাবে বাহির করব বলেন তো? এই বিলিকৃত মূলধনটা আমরা বাহির করব, আমরা যতগুলো শেয়ার বাজারে ইস্যু করছি সেটার সাথে একটা শেয়ারের দাম যা সেটা গুণ দিয়ে দিবেন। দেখেন, আমরা এই যে দেখেন, কোম্পানি 10,000 শেয়ার ইস্যুর বিনিময়ে একটি মেশিন ক্রয় করছে, তাহলে মেশিনের জন্য কয় হাজার শেয়ার? 10,000। তারপরে জনগণের কাছে কয় হাজার? 30,000। তাহলে ইন টোটাল আমরা শেয়ার ইস্যু করছি কয় হাজার? 40,000। একটা শেয়ারের দাম কয় টাকা? 10 টাকা। একটা শেয়ারের দাম কয় টাকা? 10 টাকা। তাহলে 40,000 শেয়ারের দাম কয় টাকা? 4 লক্ষ টাকা। তাহলে এই 4 লক্ষ টাকা হবে আমাদের কি মূলধন? বিলিকৃত মূলধন। এই জায়গায় তোমরা অধিহার অবহারটাকে ইনক্লুড করবা না, এই জায়গায় অধিহার অবহারটাকে তোমরা নিয়ে আসবা না। এই জায়গায় শুধু নিবন্ধন করার সময় একটা শেয়ারের দাম যা সেটা দিয়ে তোমাকে গুণ দিতে হবে। তাহলে বলো তো বুঝতে পারছো কিনা? তাহলে এই জায়গায় কয় লক্ষ টাকা হবে?
4 লক্ষ টাকা। তাহলে বিলিখিত মূলধন কয় লক্ষ টাকা? 4 লক্ষ টাকা। আমরা কিভাবে বাইর করলাম? বিলিখিত মূলধনটা আমরা বাইর করলাম, আমরা যতগুলো শেয়ার বাজারে ইস্যু করছি ওই শেয়ারটার সাথে লিখিত যে মূল্যটা, অবহিত যে মূল্যটা, নামিক যে মূল্যটা, সেটা আমরা গুণ দিয়ে দিব। বলো এটা কি বুঝতে পারছো? একটু কমেন্ট করে কি বলা যায়? দেখি কারা কারা ক্লাস আছে, একটু লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার দিয়ে জানিয়ে দিবা। বলো এটা কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? তাহলে আমাদের বিলিখিত মূলধনটা আমরা বুঝে গেলাম। আমরা কি বিলিখিত মূলধনটা বুঝতে পারছি? আমরা কি বিলিখিত মূলধনটা বুঝতে পারছি? এবার আসেন, ওকে, এবার বলছে কোম্পানির মূলধন জাতীয় লাভ কত টাকা। ভাই মূলধন জাতীয় লাভ মানে কোনটা জানেন? শেয়ার অধিহারটা। এই যে শেয়ার অধিহারের যে টাকাটা, এটাই কিন্তু মূলধন জাতীয় লাভ। এবার আমরা শেয়ার অধিহারের টাকাটা বাইর করতে পারলে হবে। এবার এই শেয়ার অধিহারের টাকাটা আপনি কিভাবে বাইর করবেন? ঠান্ডা মাথায় চিন্তা করেন। আচ্ছা, মেশিনের জন্য শেয়ার দিছেন কত? 10,000। একটা শেয়ারের দাম কয় টাকা? 10 টাকা। তাহলে শেয়ার মূলধন এই জায়গায় 1 লক্ষ টাকা, কিন্তু এই জায়গায় কিন্তু টাকাটা ছিল কত? 1,20,000, তাই না? এই যে 1,20,000। তাহলে মেশিন বাবদ অধিহার কয় টাকা? 20,000 টাকা। মেশিন বাবদ অধিহার 20,000 টাকা। জনগণের কাছে শেয়ার 30,000, একটা শেয়ারের দাম 10 টাকা, তাহলে 3 লাখ। বাট আমি আদায় করছি কত? 3,90,000। এই জায়গায় বেশি কত? 90,000। তাহলে এই যে 20,000 আর 90,000 দুইটা যোগ করলে হবে কত? 1,10,000 টাকা। এটাই হচ্ছে আমাদের জন্য শেয়ার অধিহার। এই 1,10,000 টাকা হচ্ছে আমার জন্য শেয়ার অধিহার। এই 1,10,000 টাকা হচ্ছে আমার জন্য শেয়ার অধিহার। অর্থাৎ দুইটা শেয়ারের মধ্যে অধিহারটা শুধু নিয়ে আসবে। এই যে মেশিন বাবদ অধিহার 20,000 এবং আমরা জনগণের কাছে যেটা ইস্যু করছি ওইটাতে অধিহার 90,000। তাহলে টোটাল অধিহার আমাদের কত? 1,10,000 টাকা। আর এই টোটাল অধিহারটা হচ্ছে আমাদের জন্য মূলধন জাতীয় আয় বা মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে বলেন তো বুঝতে পারছেন কিনা? এটা কি বুঝতে পারছেন? একটু কমেন্ট করে জানাবেন এটা কি বুঝতে পারছেন। আমরা কি এটা বুঝতে পারছি? এটা আসছে ঢাকা বোর্ড 24। ঢাকা বোর্ড 24-এর এই প্রশ্নটা বুঝতে পারছি আমরা সবাই? আমরা সবাই কি বুঝতে পারছি ঢাকা বোর্ড 24? প্লিজ জানাবেন আমরা সবাই কি বুঝতে পারছি ঢাকা বোর্ড 24? আমরা সবাই কি বুঝতে পারছি ঢাকা বোর্ড 24? এই জায়গায় অপশনটা ভুল দেওয়া আছে কিন্তু, হ্যাঁ এটা হবে না, কিন্তু হবে কোনটা? এটা হবে কোনটা? এটা। আমরা সবাই কি বুঝতে পারছি? আমরা সবাই কি বুঝতে পারছি? আমরা চেষ্টা করব সবাই সবার জায়গা থেকে লিঙ্কটা শেয়ার করার জন্য। ব্যবসা শিক্ষার শিক্ষার্থীরা কেমন জানি তারা রেগুলার ক্লাস করে না, তারা বিভিন্ন জায়গায় সময় ব্যয় করে, পড়ার ভিতরে সময় ব্যয় করে না। কিন্তু তুমি দেখো মানবিকের শিক্ষার্থীদের কথা দেখো, বা তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের দিকে তাকাও, তারা কিন্তু অনলাইনে প্রত্যেকটা ক্লাসে অ্যাক্টিভ থাকে। বাট উল্টাটা হচ্ছে এই আমাদের ব্যবসায় শিক্ষার্থীদের ক্ষেত্রে কেন তারা পিছিয়ে? সর্বক্ষেত্রে তাদেরকে অবহেলা করা হয়। এই অবহেলার কারণটা কিন্তু আমরা নিজেরাই। এই অবহেলার মূল কারণটা কিন্তু আমরা নিজেরাই। আমরা নিজেরাই নিজেদের অবহেলার একমাত্র কারণ আমরা পড়াশোনাটাকে একেবারেই গুরুত্ব দিই না। যারা ব্যবসা শিক্ষার শিক্ষার্থী আছো, আমার কথাটা তোমার কাছে খারাপ লাগতেও পারে, বাট তোমরা পড়াশোনাটাকে একেবারেই নিতান্ত তুচ্ছ মনে করো। ভাই এই তুচ্ছ তাচ্ছিল্যের কারণে তোমাদেরকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে, এবং তোমাদেরকে আল্লাহ কমার্সে পড়ে কি করবে? কমার্সে পড়ে কিছু আছে? কমার্সে লাভ আছে? কোনো হবে কিছু? ভবিষ্যৎ অন্ধকার, কিচ্ছু করার নাই। কি করবো? এটা কিচ্ছুই করতে পারবে না। একটু মেধা খারাপ হলে এটা কমার্স দিয়া দাও, এটা মেধাহীন, মেধা নাই, এটা কমার্স নিয়ে পড়ুক। তাহলে এবার চিন্তা করো, নিজেদের কারণে নিজেরাই অবমূল্যায়িত হচ্ছে। নিজেরাই অবমূল্যায়িত হচ্ছে, এটা লিখে রাখো, নিজেরাই অবমূল্যায়িত হচ্ছে। তো এটার কারণটা কি? এটার কারণটা তো আমরা নিজেরাই দুষ্টা গাড়ির মধ্যে নিয়ে আসছি। আমরা কি করি? মোবাইল চালাই, আমরা খেলাধুলাতে সময় দিচ্ছি, আমরা ঘুমাইয়া সময় পার করতেছি, আমরা ওই যে আরেকজন পড়তেছে সেটা দেখা সময় নষ্ট করতেছি। মানবিকের শিক্ষার্থীরা পড়ে সেটা দেখে সময় নষ্ট করতেছি, বিজ্ঞানের শিক্ষার্থীরা পড়ে সেটা দেখে সময় নষ্ট করতেছি, আর আমি মাঝখানে অবহেলিত লাঞ্ছিত হচ্ছি। আর সব সময়
অবহেলিত লাঞ্ছিতই হবা। হ্যাঁ, দিন শেষে ভার্সিটি অ্যাডমিশনের পরীক্ষাও তুমি অবহেলিত লাঞ্ছিত হবা, এটা মনে রেখো। ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রে মানবিকের শিক্ষার্থীরাও কিন্তু পরীক্ষা দেয়া, হ্যাঁ, বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদেরকে এগিয়ে থাকে। ব্যাংকিং সাইড কি মানবিকের শিক্ষার্থী ছিল, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল না? তারা জব সেক্টরে পরীক্ষা দেয়া তোমার থেকে আগায় থাকে, তুমি পারবা না, কারণ তুমি অবহেলিত, তুমি লাঞ্ছিত, তোমার দ্বারা হবেই না, তুমি নিজেই এটার ভুক্তভোগী। কমার্স নিয়ে পড়ে কিচ্ছু হবে না, এটা কে কেন বলবে? এটা বলার কারণটা কে? এটার অধিকার তাদেরকে কে দিছে? আমরা নিজেরাই তাদেরকে দিছি বলার জন্য। আমরা নিজেরাই তো পড়াশোনা ঠিক মতো করি না, আমাদের নিজেদের রেজাল্টে তো ঠিক না। আমরা কি করছি? আমরা কোন অবদানটা রাখতে পারছি? আমরা কোন জায়গায় নিজেদেরকে তুলে ধরতে পারছি সুন্দরভাবে? পারছি? আমরা পারি নাই। এই জন্য আমরা অবহেলিত, লাঞ্ছিত, ভবিষ্যতে আরো অবহেলিত হব, আরো লাঞ্ছিত হব। ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা, এটা মাথায় রাখো। যেদিন নিজেদেরকে শুধরাইতে না পারবা, ততক্ষণে তোমরা অবহেলিত থাকবা, লাঞ্ছিত থাকবা, এতে কোনো সন্দেহ নেই। মন খারাপ করিও না, মন খারাপ করিও না, মন খারাপ করার কথা আমি বলি নেই। তাহলে কেন আমরা মানবিকের শিক্ষার্থীদেরকে কেন পিছিয়ে থাকবো? আমরা কেন বিজ্ঞানের শিক্ষার্থীদেরকে পিছিয়ে থাকবো তাদের থেকে? কোন অংশে আমরা কম? তাহলে কেন আমাদেরকে আজকে মানুষ অন্য চোখে দেখবে? মেধাহীন তারে কমার্স দিয়ে দাও, একেবারে মানে কমার্স জিনিসটাকে একদমই তুচ্ছ তাচ্ছিল্য করে, একদমই তুচ্ছ তাচ্ছিল্য। মনে হয় না কমার্স বলতে, বাণিজ্য বিভাগ বলতে, এই যে ব্যবসা শিক্ষা একটা গ্রুপ বলতে একটা গ্রুপ আছে, এটা শিক্ষার্থীদেরকে মূল্যায়ন হয় না এবং শিক্ষকদেরকেও মূল্যায়ন হয় না। সত্যি কথা যেটা, আল্লাহ বিজ্ঞানের টিচার, সায়েন্সের টিচার ডিমান্ড অনেক, আর হিসাব বিজ্ঞান, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং একেবারেই কোনো কথাই নেই। আয় হায়, নামে নাই তাদের। এখনো সময় আছে, ওই জায়গা থেকে বাইরে আসেন, এখনো সময় আছে, ওই জায়গা থেকে বাইরে হয়ে আসেন, তাহলে আমাদেরকে সম্মান করবে। দেখেন, কোনটিকে কোম্পানির সংবিধান বলা হয়? কোনটিকে কোম্পানির সংবিধান বলা হয়? স্মারকলিপি। কি লিপি? স্মারকলিপি। স্মারকলিপি হচ্ছে কোম্পানির মূল দলিল বা সংবিধান। আমরা চাইলে পারবো, কিন্তু আমরা চাইলে পারবো, আপনারা রেগুলার হন, আপনারা চাইলে পারবেন, এই প্রতিজ্ঞাটা করেন যে আপনারা চাইলে পারবেন। দেখেন, কোনটিকে কোম্পানির সংবিধান বলা হয়? স্মারকলিপি। স্মারকলিপি হচ্ছে কোম্পানির মূল দলিল বা সংবিধান। দেখেন, ঢাকা বোর্ড 24 আসছে, তার মানে ঢাকা বোর্ড 24 এই অধ্যায় থেকে অলরেডি 3টা কোশ্চেন আমরা পাইছি। হ্যাঁ, কোনটিকে কোম্পানির সংবিধান বলা হয়? স্মারকলিপি। কোনটিকে কোম্পানির সংবিধান বলা হয়? স্মারকলিপি। কোনটিকে কোম্পানির সংবিধান বলা হয়? স্মারকলিপি। কোনটিকে? স্মারকলিপিকে। স্মারকলিপি হচ্ছে কোম্পানির মূল দলিল বা সংবিধান। এতে কোম্পানির গঠন থেকে শুরু করে কোম্পানি কিভাবে পরিচালনা করবা সব কিছু কি থাকে? উল্লেখ থাকে। একটা দেশের সংবিধান থাকে না? ওই সংবিধানে কি থাকে? দেশ কিভাবে পরিচালনা হবে, দেশের নিয়ম নীতি আইন কানুন যা আছে ওই সংবিধানে কি থাকে? উল্লেখ থাকে। ঠিক একটা ব্যবসা প্রতিষ্ঠান আমরা কিভাবে পরিচালনা করব সব কিছু এই স্মারকলিপিতে কি থাকবে? উল্লেখ থাকবে। এবার দেখেন, ঢাকা বোর্ড 24 আরো একটা কোশ্চেন, তার মানে কয়টা আসছে আপনি একটু খেয়াল করেন। কয়টা কোশ্চেন আসছে ঢাকা বোর্ড 24 আপনি একটু খেয়াল করেন। কোম্পানির ব্যবস্থাপনা কর্মকাণ্ড কে পরিচালনা করেন? পরিচালনা পর্ষদ। পরিচালনা পর্ষদ বলতে বুঝায় কি? যারা কোম্পানিটাকে পরিচালনা করেন। পরিচালনা পর্ষদ বলতে বুঝায় যারা কোম্পানিটাকে পরিচালনা করেন। পরিচালনা পর্ষদ মানে কারা? যারা কোম্পানিটাকে কি করেন? পরিচালনা করেন। তোমরা এখন থেকে যদি রেগুলার হও, তোমরা চেষ্টা করো না, তোমরা পরিবর্তন হও না, তোমরা নিজেরা নিজেদেরকে কেন নিচের দিকে নামিয়ে নিচ্ছ? তোমরা তো এত মেধা শূন্য না, তোমাদের তো অনেক মেধা আছে। এই মেধাটাকে কি কাজে লাগানো যায় না? অনেক মেধা আছে, অনেক অনেক মেধা আছে, কিন্তু তোমাদের এই মেধাটাকে চাইলে কিন্তু কাজে লাগানো যায়। শুধু অবহেলার কারণে আমরা আমাদের যে সঠিক মেধা সেটাকে আমরা মূল্যায়ন করতে পারতেছি না। শুধুমাত্র আমাদের বদভ্যাস আর অবহেলার যে জিনিসগুলো আছে ওই অবহেলার ভিতরে সময়গুলো পার করে আমরা আমাদের সঠিক মেধাটাকে মূল্যায়ন করতে পারতেছি। আফসোস। এখন সিদ্ধান্ত তোমরাই নিবা, তোমাদের মেধা কি তোমরা মূল্যায়ন করবা নাকি এইভাবে লাঞ্ছিত হবা, বঞ্চিত হবা সবার কাছ থেকে। ওকে, তারপরে দেখো মুনাফার যে অংশ, আরো একটা প্রশ্ন। দেখেন, মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাকে কি বলা হয়? লভ্যাংশ। মুনাফার যে অংশ, দেখেন
অলরেডি 5টা কোশ্চেন পেয়ে গেছি আমরা। মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাকে কি বলা হয়? লভ্যাংশ বলা হয়। এইচএসসি 25 এই অধ্যায় থেকে তোমাদের 5টা এমসিকিউ আসছে 24-এ। তাহলে তোমাদের সময় কি আসবে না? অবশ্যই তোমাদের সময় আসবে, অবশ্যই তোমাদের সময় এই অধ্যায় থেকে 5টা এমসিকিউ আসবে। দেখেন, শহীদুল ইসলাম সেলিম 23 স্টুডেন্ট আমাদের, মাশাআল্লাহ, এখনো নিয়মিত। মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাকে কি বলা হয়? তাকে লভ্যাংশ বলা হয়। কি বলা হয়? লভ্যাংশ বলা হয়। তাকে কি বলা হয়? লভ্যাংশ বলা হয়। তাকে কি বলা হয়? লভ্যাংশ বলা হয়। নিচের কোন অনুপাতটি দীর্ঘমেয়াদী সচ্ছলতা যাচাইয়ের জন্য ব্যবহার করা হয়? এটা 6ষ্ঠ অধ্যায়ের একটা কোশ্চেন এই জায়গায় চলে আসছে, দায় মালিকানা অনুপাত। আমরা পরে যাই এটাকে, দায় মালিকানা অনুপাত। দেখেন, নিচের কোন অনুপাতটি দীর্ঘমেয়াদী সচ্ছলতা যাচাইয়ের জন্য ব্যবহার করা হয়? দায় মালিকানা অনুপাত। দায় মালিকানা অনুপাত কি অনুপাত? দায় মালিকানা অনুপাত। কি অনুপাত? দায় মালিকানা অনুপাত। এরপর দেখো, কোম্পানির মূলধনের পরিমাণ উল্লেখ থাকে, রাজশাহী বোর্ড 24। কোম্পানির মূলধনের পরিমাণ উল্লেখ থাকে কোথায়? কোম্পানির মূলধনের পরিমাণটা কোথায় উল্লেখ থাকবে? বলেন, কোম্পানির মূলধনের পরিমাণ কোথায় উল্লেখ থাকে? কোম্পানির মূলধনের পরিমাণ কোথায় উল্লেখ থাকে? হ্যাঁ, একটু বলেন, কোম্পানির মূলধনের পরিমাণ কোথায় উল্লেখ থাকে? কোম্পানির মূলধনের পরিমাণ উল্লেখ থাকবে সঙ্গ স্মারক। এই যে দেখেন, কোম্পানির মূলধনের পরিমাণ কোথায় উল্লেখ থাকে? সঙ্গ স্মারক। কোম্পানির মূলধনের কথা কোথায় উল্লেখ থাকবে? সঙ্গ স্মারক। কোনটি কাল্পনিক সম্পদ? এই জায়গায় কাল্পনিক সম্পদ বলতে বোঝাচ্ছে অসমন্বিত ব্যয়কে, অসমন্বিত ব্যয়কে, অসমন্বিত ব্যয়কে বা অলিক সম্পদকে। অসমন্বিত ব্যয় বা অলিক সম্পদ। তাহলে অলিক সম্পদ কোনটা? শেয়ার অবহার। এই যে শেয়ার অবহার, এটাই কাল্পনিক সম্পদ, এটাই হচ্ছে অলিক সম্পদ, এটাই কিন্তু হচ্ছে অসমন্বিত ব্যয়। বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? যারা আমাদের এফআরবি কোর্সে ভর্তি হতে চান আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং পেজে যোগাযোগ করবেন, আপনারা একদম পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিতে পারবেন ইনশাল্লাহ। দেখেন, কোম্পানি শেয়ার ইস্যু করে, মানে কোম্পানি কয়ভাবে শেয়ার বাজার ইস্যু করতে পারে আমরা জানি, এই অধ্যায় করেছি। কুমিল্লা বোর্ড আছেন নাকি কেউ? কুমিল্লার এই জায়গায় ক্লাস করতেছেন। দেখেন, কোম্পানির শেয়ার ইস্যু করা হয় কয়ভাবে? কোম্পানির শেয়ার ইস্যু করা হয় কয়ভাবে? আসেন কুমিল্লার কেউ একটু কমেন্ট করে জানান, কে কে আছেন কুমিল্লার? সোনার বাংলা কলেজের কেউ আছেন কিনা জানান। দেখেন, কোম্পানির শেয়ার ইস্যু করে কয়ভাবে? 3 ভাবে ইস্যু করে, অবহারে, সমহারে, অধিহারে। অবহার মানে কি? লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে শেয়ার ইস্যু করা। সমহার মানে কি? লিখিত মূল্যের সমান মূল্যে। অধিহার মানে কি? লিখিত মূল্যের চেয়ে বেশি মূল্যে শেয়ার ইস্যু করা। তাহলে আমরা কয়ভাবে শেয়ার ইস্যু করতে পারি? আমরা কয়ভাবে শেয়ার ইস্যু করতে পারি? আমরা 3 ভাবে বাজারে শেয়ার ইস্যু করতে পারি, অবহার, সমহার, অধিহার। কুমিল্লা বোর্ড 24, অবহার, সমহার, অধিহার। দেখেন, কুমিল্লা বোর্ড 24 আসছে, আপনাদের সময় যে আসবে না এটা কি বলা যায়? অবশ্যই আপনাদের সময় আসতে পারে, অবহারে, সমহারে, অধিহারে। তাহলে 1 2 3 তিনটাই কিন্তু সঠিক, তিনটাই কিন্তু সঠিক। দেখেন কুমিল্লা, এই যে কুমিল্লা বোর্ড 24-এর আরেকটা কোশ্চেন, কুমিল্লা বোর্ড 24-এর আরেকটা কোশ্চেন, কেমন? কুমিল্লা বোর্ড 24-এর আরেকটা কোশ্চেন দেখেন, সাবিহা কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধনের পরিমাণ 20 লক্ষ টাকা, যা 1 লক্ষ শেয়ারে বিভক্ত। কোম্পানি মূলধন সংগ্রহের উদ্দেশ্যে 90% শেয়ার 10% অধিহারে ইস্যু করে। ইস্যুকৃত সকল শেয়ার আদায় হয়েছে। মোট শেয়ার অধিহারের পরিমাণ কত টাকা? শেয়ার অধিহারের পরিমাণ বাইর করতে বলছে। প্রথমে আমাকে জানতে হবে আমি কতগুলো শেয়ার বাজারে ইস্যু করছি। হ্যাঁ, আমি কতগুলো শেয়ার বাজারে ইস্যু করছি। আমাদের শেয়ার কয় লাখ? 1 লাখ। 1 লাখের 90% মানে 90,000। তার মানে 90,000 শেয়ার আমি বাজারে কি করছি? ইস্যু করছি। আমি 90,000 শেয়ার বাজারে কি করছি? ইস্যু করছি। এবার একটা শেয়ারের দাম কয় টাকা? এটা কিন্তু এই জায়গায় দেওয়া নাই, তোমাকে বাহির করে নিতে হবে। টোটাল মূলধন 20 লাখ আর শেয়ার হচ্ছে 1 লাখ। তাহলে এক কাজ করো, এই 20 লক্ষকে তুমি 1 লক্ষ দ্বারা ভাগ করো, ভাগ করলে একটা শেয়ারের দাম পেয়ে যাবা। তাহলে কয় টাকা আসে বলো তো?
বলো তো কয় টাকা আসে? 20 লক্ষকে আমরা 1 লক্ষ দ্বারা ভাগ দিব, তাহলে কয় টাকা আসে বলো? তাহলে কয় টাকা আসে? 20 টাকা। কয় টাকা আসে? 20 লক্ষকে 1 লক্ষ দ্বারা ভাগ করো, তাহলে একটা শেয়ারের দাম আসে কয় টাকা? 20 টাকা। অধিহার কয় পার্সেন্ট? 20%। তাহলে এই যে 20 টাকার 10%, 20 টাকার 10% মানে কয় টাকা? এই যে 20 টাকার 10% বাইর করো, 20 টাকার 10% বাইর করো, তাহলে আসবে 2 টাকা। তার মানে এবার এই 90,000কে 2 দ্বারা গুণ দাও, তাহলে 1,80,000 টাকা। তার মানে 1,80,000 টাকা হচ্ছে আমাদের জন্য অধিহার। 1,80,000 টাকা হচ্ছে আমাদের জন্য কি? অধিহার। দেখো তো বুঝতে পারছো কিনা? 1,80,000 টাকা হচ্ছে আমাদের জন্য অধিহার। কিভাবে বাইর করলাম? ওই যে আমরা বাজারে ইস্যু করছি কয় হাজার শেয়ার? 90,000। একটা শেয়ারে বৃদ্ধি পাইছে 2 টাকা, তাহলে 90,000 শেয়ারে বৃদ্ধি পাইছে কত? 1,80,000 টাকা। তার মানে এটাই হচ্ছে অধিহার, এটাই হচ্ছে অধিহার। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? একটু কমেন্ট করে জানাবা বুঝতে পারছো কি? বুঝতে পারছো কি? আচ্ছা, এবার বলছে শেয়ার মালিকদের সত্ত্বের পরিমাণ বাহির করো। কিভাবে বাহির করবা? এই যে দেখো 90,000, একটা শেয়ারের দাম 20 টাকা, তাহলে এই জায়গায় হবে 18 লক্ষ টাকা। এটা হচ্ছে মূলধন, এটা হচ্ছে শেয়ার মূলধন। তারপরে অধিহার হচ্ছে 1,80,000 টাকা। তাহলে টোটাল মালিকানা সত্ত্ব দাঁড়াইলো কত? 19,80,000 টাকা। 19,80,000 টাকা টোটাল মালিকানা সত্ত্ব কত দাঁড়াইলো? 19,80,000 টাকা। কিভাবে? এই যে দেখো, তুমি তো ইস্যু করছো 90,000 শেয়ার, একটা শেয়ারের দাম কিন্তু 20 টাকা, তাহলে 90,000কে 20 দিয়ে গুণ দিলে কত হবে? 18 লক্ষ। এই 18 লক্ষ টাকা হচ্ছে আমাদের জন্য শেয়ার মূলধন। হ্যাঁ, মানে ইস্যুকৃত মূলধন, বিলিকৃত মূলধন বা আদায়কৃত মূলধন। তারপরে আসবে কোনটা? শেয়ার অধিহারটা। এই যে অধিহারটা মানে দায়টা। তাহলে দায় বা অধিহার কয় টাকা? 1,80,000। এবার এই দুইটা যোগ করলে আমাদের টোটাল আসবে কত? 19,80,000 টাকা। এটা হচ্ছে দায় এবং শেয়ার মালিকানা সত্ত্ব। এটাই হচ্ছে দায় এবং শেয়ার মালিকানা সত্ত্ব। বলো তো বুঝতে পারছো কিনা? এটাই হচ্ছে দায় এবং শেয়ার মালিকানা সত্ত্ব। এটাই হচ্ছে দায় এবং শেয়ার মালিকানা সত্ত্ব। বলো বুঝতে পারছো কিনা? এটাই হচ্ছে দায় এবং শেয়ার মালিকানা সত্ত্ব। তোমরা যারা ক্লাসে আসো একটু দেখি তো, লাইক দিয়ে জানিয়ে দিবা কারা কারা ক্লাসে আসো। ওকে, এবার আসো, যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহের প্রধান উৎস কি? কুমিল্লা বোর্ড 24 খুব সহজ কোশ্চেন করছে কুমিল্লা বোর্ড 24। এই যে দেখেন, সেটা হচ্ছে শেয়ার ইস্যু। সেটা কি? শেয়ার ইস্যু। যৌথ মূলধনী কোম্পানির তহবিলের মূল উৎস হচ্ছে শেয়ার ইস্যু, মানে শেয়ার বিক্রি করে তহবিল মানে অর্থ সংগ্রহ করা। হ্যাঁ, এই যে শেয়ার ইস্যু, এই যে দেখেন বলে আছে শেয়ার ইস্যু। যৌথ মূলধনী কোম্পানি, হ্যাঁ, যৌথ মূলধনী কোম্পানি মূলধন সংগ্রহের প্রধান উৎস কি? শেয়ার ইস্যু। আচ্ছা, তারপরে আসেন, বুনাদ শেয়ার ইস্যুর ফলে কোম্পানিতে কি প্রভাব ফেলে? যশোর বোর্ড 24 দেখেন, যশোর বোর্ডের তারা আপনাদের এই অধ্যায় থেকে 24 সালে কেমন কোশ্চেন আসছে? বলছে বুনাদ শেয়ার ইস্যুর ফলে কোম্পানিতে কি প্রভাব? নগদ উদ্বৃত্ত বৃদ্ধি পায় না, এটা বাদ। মোট শেয়ার সংখ্যা বৃদ্ধি পায়। জি, বুনাদ শেয়ারের ফলে শেয়ার সংখ্যা বাড়বে, মোট মূলধনের পরিমাণ বাড়বে। তাহলে এই দুইটা জিনিস, একটা কি? শেয়ার সংখ্যা বৃদ্ধি পাবে, আরেকটা হচ্ছে মূলধনের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে 2 এবং 3। তাহলে বুনাদ শেয়ার ইস্যুর ফলে কোম্পানিতে কি প্রভাব পড়ে? বুনাদ শেয়ার ইস্যুর ফলে কোম্পানিতে কি প্রভাব পড়ে? দুইটা জিনিস, একটা হচ্ছে মোট শেয়ার সংখ্যা বৃদ্ধি পাবে, 2 নম্বর হচ্ছে মোট মূলধনের পরিমাণ বৃদ্ধি পাবে। মোট মূলধনের পরিমাণ বৃদ্ধি পাবে। বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? অবহেলিত জাতি বুঝতে পারছেন কিনা? অবহেলিত জাতিরা বুঝতে পারছেন কিনা? বলেন। নেন, বেশি বেশি করে টিকটক করেন, তাহলে আপনারা আরো বেশি অবহেলিত হইতে পারবেন। এবার দেখেন, কোম্পানি আইন অনুযায়ী শেয়ার অবহারের সর্বোচ্চ হার কত? মানে একটা কোম্পানি একটা শেয়ারের ক্ষেত্রে সর্বোচ্চ কত পার্সেন্ট পর্যন্ত অবহার করতে পারবে, দাম কমাইতে পারবে বা বাট্টা করতে পারবে? 10%।
10%, যশোর বোর্ড 24। আমি যখন এই অধ্যায়ের বেসিকটা আলোচনা করেছিলাম তখন কিন্তু আমি এটা বারবার করেছিলাম, একটা শেয়ার সর্বোচ্চ কত পার্সেন্ট পর্যন্ত আমি বাট্টা করতে পারবো, মানে সর্বোচ্চ কত পার্সেন্ট পর্যন্ত অবহার করতে পারবো, 10% পর্যন্ত। হ্যাঁ, কোম্পানির আইন অনুযায়ী একটা শেয়ার আমরা সর্বোচ্চ কত পার্সেন্ট পর্যন্ত বাট্টা করতে পারবো, 10% পর্যন্ত বাট্টা করতে পারবো। কত পার্সেন্ট পর্যন্ত বাট্টা করতে পারবো, 10% পর্যন্ত বাট্টা করতে পারবো। যশোর বোর্ড 24, বুঝতে পারছেন কি? এই যশোর বোর্ড 24-এর পোলাপাইন বুঝতে পারছেন কি? একটু জানাবেন। তারপরে দেখেন আবার যশোর বোর্ড 24 আরেকটা প্রশ্ন, পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার বিক্রি করে অবলেখক কি পান? আয় হায়, এত সহজ, কমিশন। কমিশন পান। যশোর বোর্ড 24 এই অধ্যায় থেকে আপনাদের তো অনেক সহজ কোশ্চেন করছে। যশোর বোর্ড 24 দেখেন তো বুঝতে পারছেন কিনা, দেখেন তো বুঝতে পারছেন কিনা, দেখেন বুঝতে পারছেন কিনা। তাহলে এই জায়গায় কি বলছে একটু খেয়াল করেন। এই জায়গায় বলছে পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার বিক্রি করে অবলেখক কি পায়? কমিশন পায়। অবলেখক কিসের বিনিময়ে এগুলো বিক্রি করে? কমিশনের বিনিময়ে। কিসের বিনিময়ে? কমিশনের বিনিময়ে। অবলেখক যে কোম্পানির শেয়ারগুলো বিক্রি করে দেয় কিসের বিনিময়ে? কমিশনের বিনিময়ে। কিসের বিনিময়ে? কমিশনের বিনিময়ে। কেমন? দেখেন যশোর বোর্ড 24 আপনাদের এই অধ্যায় থেকে একটা উদ্দীপক আসছে। দেখেন উদ্দীপকটা আমরা একটু আলোচনা করি। তুষার এন্ড কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন হলো প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 শেয়ার। ইস্যুকৃত মূলধনের পরিমাণ 70%। তার মানে আমরা ইস্যু করছি কয় পার্সেন্ট? 70%। বিলিকৃত মূলধনের পরিমাণ ইস্যুকৃত মূলধনের 80%। তাহলে কোম্পানির বিলিকৃত মূলধনের পরিমাণ কত কিভাবে বাইর করবেন? সহজ কথা, এই যে আমার মোট শেয়ার হচ্ছে 50,000, যার 70% আমি বাজারে ইস্যু করছি। ওকে, তাহলে 50,000-এর 70% কত? 5-35,000 শেয়ার। এই শেয়ারটা আমরা বাজারে ইস্যু করছি। এবার আমি বাজারে যা ইস্যু করছি তা বিলি করি নাই, বাজারে যা ইস্যু করছি তার 80% বিলি করছি, 80%। তাহলে এই যে দেখেন বিলি কয়টা বিলি করছেন? এই 35,000-এর 80%। তাহলে 35,000-এর 80% মানে কত? 28,000। 35,000-এর 80% মানে কত? 28,000। দেখেন তো 35,000-এর 80% মানে কত? 35,000-এর 80%, তাই না? তাহলে 35,000-এর 80% মানে কত? 28,000। এবার একটা শেয়ারের দাম কয় টাকা? 10 টাকা। তাহলে গুণ দেন 10, তাহলে হবে কত? 2,80,000 টাকা বিলিকৃত মূলধন। 2,80,000 টাকা বিলিকৃত মূলধন। 2,80,000 টাকা বিলিকৃত মূলধন। জি বলো বুঝতে পারছো কিনা? সবাই একটু কমেন্ট করে বলো বুঝতে পারছো কিনা। এমডি মাশরাফি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। জি সবাই ভালো আছে, আমরা সবাই অবহেলিত জাতি, আমরা সবাই ভালো আছি। আপনি ভালো আছেন কিনা জানিয়ে দিবেন। জি আমরা কি এটা বুঝতে পারছি? এটা কি বুঝতে পারছি? এই যশোর বোর্ড 24 উদ্দীপকটা কি বোঝা গেছে? যশোর বোর্ড 24 এই অধ্যায় থেকে যে উদ্দীপকটা আসছে আমরা কি এটা বুঝতে পারছি? আমরা কি এটা বুঝতে পারছি? এরপরে আসেন চট্টগ্রাম চাটগাঁয়েরা একটু খেয়াল করেন। একটা মজার বিষয়, অনলাইনে সবচেয়ে বেশি স্টুডেন্ট কিন্তু চট্টগ্রামের, আর গতানুগতিকভাবে চট্টগ্রাম এবং রাজশাহীর স্টুডেন্টরা ব্যাপক তারা পড়াশোনা করে। তো চট্টগ্রামের স্টুডেন্টদের আসলে কি বলবো, গুণগান গাইতে হয়। চট্টগ্রামের অনেক স্টুডেন্ট যারা হচ্ছে গিয়ে অনলাইন এবং অফলাইন সব জায়গায় ওরা অ্যাক্টিভ থাকে। চট্টগ্রামের পোলাপেন অ্যাক্টিভ থাকে সবচাইতে বেশি, অনলাইনে সবচাইতে বেশি অ্যাক্টিভ হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রামকে বাদ দিলে অনলাইন টিকবে না, আমি 100% শিওর। চট্টগ্রামকে বাদ দিলে অনলাইন টিকবে না। এবার দেখেন মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলে? শেয়ার বলে। চট্টগ্রামের মানুষরা এত সহজ কোশ্চেন দিলে হবে? মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলে? দেখেন মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলে? হ্যাঁ শেয়ার বলে। যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলে? শেয়ার বলে। দেখেন এই জায়গায় বলছে মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলে? শেয়ার বলে। মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলে? শেয়ার বলে। মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলে? শেয়ার বলে। এবার দেখেন অবহারে শেয়ার ইস্যু করলে কি হয়? অবহারে শেয়ার ইস্যু করলে কি হয়?
অসমন্বিত ব্যয় বৃদ্ধি পায়। শেয়ার মূলধন হ্রাস পাবে কেন? এটা তো হ্রাস পাবে না। চলতি সম্পদ হ্রাস পাবে, চলতি সম্পদ হ্রাস পাবে, 2 আর 3, 2 আর 3, চলতি সম্পদ হ্রাস পাবে, চলতি সম্পদ হ্রাস পাবে। দেখেন 2 আর 3 হবে। এই জায়গায় কি বলছে প্রশ্নটা? অবহারে শেয়ার ইস্যু করলে কি হয়? চট্টগ্রাম বোর্ড 24 অসমন্বিত ব্যয় বৃদ্ধি পায়। কারণ শেয়ার অবহার কিন্তু একটা অসমন্বিত ব্যয়। শেয়ার অবহার একটা কি? অসমন্বিত ব্যয়। শেয়ার অবহার একটা কি? অসমন্বিত ব্যয়। আর অপর দিক দিয়ে কি হবে? চলতি সম্পদ হ্রাস পাবে। অপর দিক দিয়ে কি হবে? চলতি সম্পদ হ্রাস পাবে। অপর দিক দিয়ে কি হবে? চলতি সম্পদ হ্রাস পাবে। 2 আর 3 সঠিক, 2 আর 3 সঠিক। এবার আসেন চট্টগ্রাম বোর্ড 24, আমরা একটা উদ্দীপক করব। হ্যাঁ, এই যে দেখেন, এবিসি কোম্পানি প্রতি শেয়ার 10 টাকা করে 8 লক্ষ অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হলো। কোম্পানি 5 লক্ষ টাকায় শেয়ার বিক্রির ইস্যু করে এবং 5,50,000 টাকার আবেদনপত্র পায়। অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত দেওয়া হলো। মূলধন সংগ্রহের উদ্দেশ্যে কোম্পানির অনুমোদিত মূলধনের শতকরা ভাগ শেয়ার ইস্যু কত? মানে আমরা যে বাজারে শেয়ারটা ইস্যু করছি এটার শতকরা হার কত? মানে আমার যা শেয়ার ছিল ওই শেয়ার থেকে আমি বাজারে যতগুলো শেয়ার ইস্যু করছি ওইটাকে শতকরায় কনভার্ট করতে বলছে। মানে কত পার্সেন্ট শেয়ার আমি বাজারে ইস্যু করছি। এই যে দেখেন, আমার ছিল কত লাখ? 8 লাখ। ইস্যু করছি কয় লাখ? 5 লাখ না? তাহলে এই যে দেখেন 5 লক্ষ, মোট শেয়ার কত? 8 লক্ষ। শতকরা বলছে তো 100 গুণ দেন। তাহলে ক্যালকুলেশন করেন, তাহলে এটাকে ক্যালকুলেশন করেন। ক্যালকুলেশন করলে কত আসে দেখেন। এই যে দেখেন, আমরা 5 লক্ষকে আমরা 8 লক্ষ দ্বারা কি করব? ভাগ করব। কি করব? ভাগ করব নাকি? যেটা আসবে সেটাকে 100 দ্বারা গুণ দিব। তাহলে 62.5, এই যে 62.5 যেই কথা, 62.50 একই কথা। তার মানে আমাদের যতগুলো শেয়ার আছে ওই শেয়ারগুলোর মধ্যে আমরা বাজারে যেই শেয়ারটা ইস্যু করছি এটাকে যদি শতকরায় কনভার্ট করি 62.5% শেয়ার আমরা বাজারে ইস্যু করে দিছি। 62.5% শেয়ার আমরা বাজারে কি করে দিয়েছি? ইস্যু করে দিয়েছি। বলেন তো বুঝতে পারছেন কিনা? চট্টগ্রাম বোর্ড 24টা বুঝতে পারছেন কিনা বলেন তো? চট্টগ্রাম বোর্ড 24টা বুঝতে পারছেন কিনা বলেন তো? চট্টগ্রাম বোর্ড 24টা বুঝতে পারছেন কিনা বলেন তো? বলেন তো বুঝতে পারছেন কিনা? একটু কমেন্ট করে জানিয়ে দেন বুঝতে পারছেন কি। এবার বলছে অতিরিক্ত আবেদনের শেয়ার সংখ্যা কত? অতিরিক্ত আবেদনের শেয়ার সংখ্যা কত? এই যে দেখেন, অতিরিক্ত আবেদনের শেয়ার সংখ্যা কত? দেখেন, আমাদের 8 লক্ষ শেয়ার আমরা বাজারে ইস্যু করছি কত? 5 লক্ষ শেয়ার। তো 5 লক্ষ শেয়ারের দাম কত আসে? 10 টাকা করে গুণ দিলে কত আসবে? 5 লাখ। 10 টাকা করে যদি গুণ দেয় তাহলে আসবে 55 লাখ, আরে 50 লাখ, সরি 50 লাখ। এবার এই জায়গায় দেখেন আমাদের কাছে আবেদন আসছে। দেখেন আমাদের কাছে আবেদন আসছে 5,50,000 শেয়ার। এই জায়গায় বলে দিছে আমাদের কাছে আবেদন আসছে 5,50,000 শেয়ারের। তাহলে বুঝেই তো যাচ্ছে আমরা ইস্যু করছি 5 লাখ আর আবেদন আসছে 5,50,000। তাহলে অতিরিক্ত আবেদন পাইছি আমরা কয় হাজার শেয়ার? 50,000 শেয়ার। অতিরিক্ত আবেদন পাইছি আমরা কয় হাজার শেয়ার? 50,000 শেয়ার। অতিরিক্ত আবেদন পাইছি আমরা কয় হাজার শেয়ারের? 50,000 শেয়ার হবে। অতিরিক্ত আবেদন পাইছি আমরা 50,000 শেয়ার। এই যে দেখেন, এই যে অতিরিক্ত আপনি বাজারে ইস্যু করছেন বিক্রির জন্য 5 লাখ শেয়ার, বাজারে ইস্যু করছেন 5 লাখ শেয়ার আর আবেদন পাইছেন 5,50,000 শেয়ার, তাই না? তাহলে অতিরিক্ত কয়টা শেয়ার? অতিরিক্ত হচ্ছে 50,000 শেয়ার। অতিরিক্ত কয়টা শেয়ারের আবেদন পাইছি আমরা? 50,000 শেয়ারের আবেদন পাইছি। এই জায়গায় অপশনটা ভুল দেওয়া আছে, এটা হবে খ। এটা ভুল আছে এই জায়গায়, এটার উত্তরটা হবে কি? খ। উত্তরটা কি হবে? খ হবে। উত্তরটা কি হবে বলেন তো? খ হবে। দেখেন নিচের কোনটি কাল্পনিক সম্পদ? চট্টগ্রাম বোর্ড 24 শেয়ার অবহার। সেম কোশ্চেনটা ঢাকা বোর্ড 24 আসছিল। নিচের কোনটি কাল্পনিক সম্পদ? নিচের কোনটি কাল্পনিক সম্পদ? নিচের কোনটি কাল্পনিক সম্পদ? শেয়ার অবহার, শেয়ার অবহার। নিচের কোনটি কাল্পনিক সম্পদ? শেয়ার অবহার। নিচের কোনটি কাল্পনিক সম্পদ বলেন তো? শেয়ার অবহার। নিচের কোনটি কাল্পনিক সম্পদ? শেয়ার অবহার। নিচের কোনটি কাল্পনিক সম্পদ বলেন? শেয়ার অবহার। নিচের কোনটি কাল্পনিক সম্পদ?
শেয়ার অবহার। কোম্পানির শেয়ার হোল্ডারদের সত্ত্বের অংশ কোনটা? চট্টগ্রাম বোর্ড 24। দেখেন কোম্পানির শেয়ার হোল্ডারদের সত্ত্ব কোনটা, মানে কোনগুলো কোম্পানির শেয়ার হোল্ডারদের সত্ত্ব? এই যে দেখেন, শেয়ার মূলধন, সঞ্চিতি ও উদ্বৃত্ত, সংরক্ষিত আয়, তিনোটাই। তার মানে কোম্পানির শেয়ার হোল্ডারদের সত্ত্বের অংশ তিনোটাই। এই তিনোটাই কিন্তু কোম্পানির শেয়ার হোল্ডারদের সত্ত্বের অংশ। তাহলে হবে 1 2 3, 1 2 3, 1 2 3। কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র ও সমান অংশকে কি বলে? শেয়ার বলে। কি বলে? শেয়ার বলে। এটা বরিশাল বোর্ড 24 আসছে, বরিশাল বোর্ড 24। এবার আমরা বরিশালের দিকে গেলাম, বরিশাল বোর্ড 24। হ্যাঁ, এবার দেখেন বরিশাল বোর্ডের আরেকটা, কোনটিকে কোম্পানির দলিল বলা হয়? কোনটিকে কোম্পানির দলিল বলা হয়? বলেন, কোনটিকে কোম্পানির দলিল বলা হয়? সেটা হচ্ছে পরিমেল বন্ধ। কোনটিকে কোম্পানির দলিল বলা হয়? পরিমেল বন্ধ। কোনটিকে কোম্পানির দলিল বলা হয়? পরিমেল বন্ধ। কোনটিকে কোম্পানির দলিল বলা হয়? পরিমেল বন্ধ। শেয়ার হতে প্রাপ্ত আয়কে কি বলে? লভ্যাংশ। শেয়ার থেকে প্রাপ্ত আয়কে কি বলে? লভ্যাংশ বলে। বরিশাল বোর্ড 24, শেয়ার হতে প্রাপ্ত আয়কে কি বলে? লভ্যাংশ বলে। শেয়ার থেকে প্রাপ্ত আয়কে কি বলে? লভ্যাংশ বলে। ক্লাসে আছেন তো? ওকে। শেয়ার থেকে প্রাপ্ত আয়কে কি বলে? লভ্যাংশ বলে। শেয়ার থেকে প্রাপ্ত আয়কে কি বলে? লভ্যাংশ বলে। শেয়ার থেকে প্রাপ্ত আয়কে কি বলে? লভ্যাংশ বলে। এবার দেখেন বরিশাল বোর্ড 24 আরেকটা কোশ্চেন দেখেন, শেয়ার ইস্যু করা যেতে পারে। আমরা শেয়ার ইস্যু করতে পারি কয়ভাবে? 3 ভাবে। আমরা বাজারে শেয়ারগুলো ইস্যু করতে পারি কয়ভাবে? 3 ভাবে। সেগুলো কি কি? এই যে দেখেন, লিখিত মূল্য থেকে কম মূল্য মানে অবহার, লিখিত মূল্য অপেক্ষায় বেশি মূল্য অধিহার, লিখিত মূল্যের সমান মূল্য মানে সমহার। তার মানে তিনোটাই কিন্তু সঠিক। তার মানে 1 2 3 তিনোটাই কিন্তু সঠিক। তিনোটাই কি? সঠিক। দেখেন কি বলছে, নিচের কোনটি কোম্পানির মালিকানা সত্ত্বের অংশ? নিচের কোনটি কোম্পানির মালিকানা সত্ত্বের অংশ? সাধারণ সঞ্চিতি। নিচের কোনটি কোম্পানির মালিকানা সত্ত্বের অংশ? সাধারণ সঞ্চিতি। নিচের কোনটি কোম্পানির মালিকানা সত্ত্বের অংশ? সাধারণ সঞ্চিতি। নিচের কোনটি? বরিশাল বোর্ড 24, নিচের কোনটি কোম্পানির মালিকানা সত্ত্বের অংশ? সাধারণ সঞ্চিতি। কোনটা? সাধারণ সঞ্চিতি। অবহারে শেয়ার ইস্যুকরণের সর্বোচ্চ হার কত পার্সেন্ট? 10%। বরিশাল বোর্ড 24। আমরা যদি অবহারে শেয়ার ইস্যু করি সর্বোচ্চ কত পার্সেন্টে আমরা শেয়ারটা কমাইতে পারবো, অবহার করতে পারবো? 10%। 10%। কয় পার্সেন্ট? 10%। ঋণপত্রের মালিকদের, ঋণপত্রের মালিকদের কারবার থেকে কি পেয়ে থাকে? ঋণপত্রের মালিকরা কারবার থেকে কি পেয়ে থাকে? সুদ। ঋণপত্রের মালিকরা কারবার থেকে সুদ পায়, আর শেয়ার মালিকরা কারবার থেকে কি পায়? লভ্যাংশ পায়। এই জায়গায় বলছে ঋণপত্রের মালিকরা কি পাবে? ঋণপত্রের মালিকরা পাবে সুদ। ঋণপত্রের মালিকরা কারবার থেকে কি পাবে? সুদ পাবে। 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 বরিশাল বোর্ড 24। খুবই সহজ কোশ্চেন করছি কিন্তু। দিনাজপুর বোর্ড 24 দেখেন, পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম সদস্য সংখ্যা কয়জন? 7 জন। আমরা সবাই জানি পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম সদস্য 7 জন, সর্বোচ্চ হবে শেয়ার দ্বারা সীমাবদ্ধ। প্রাইভেট সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন। তাহলে এই জায়গায় বলছে পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম সদস্য সংখ্যা কতজন? 7 জন। কতজন? 7 জন। কতজন? 7 জন। খুবই সহজ কোশ্চেন করতে দিনাজপুর বোর্ড 24 করছে, তাই না? ওকে। লভ্যাংশ নগদে না দিয়ে শেয়ার দ্বারা পরিশোধ করা হলে তাকে কোন ধরনের শেয়ার বলে? দিনাজপুর বোর্ড 24। লভ্যাংশটা মানে লভ্যাংশের টাকাটা তোমাকে আমি নগদে না দিয়ে আমি যদি শেয়ারে কনভার্ট করে দেই তাহলে এটাকে বলা হয় বোনাস শেয়ার। কি শেয়ার? বোনাস শেয়ার। আমি লভ্যাংশের টাকাটা তোমাকে নগদে না দিয়ে আমি যদি শেয়ার হিসাবে কনভার্ট করে দেই তাহলে সেটাকে বলা হয় কি শেয়ার? বোনাস শেয়ার। সেটাকে বলা হয় কি শেয়ার? বলেন তো, সেটাকে বলা হয় কি শেয়ার? বোনাস শেয়ার। সবাই আছেন কি? বুঝতে পারছি আমরা সবাই? একটু জানিয়ে দিব আমরা সবাই কি বুঝতে পারছি? আমরা সবাই কি বুঝতে পারছি?
এবার দেখেন আমরা আরেকটা উদ্দীপকে চলে গেলাম, কেমন দেখেন, ময়না লিমিটেড 100 টাকা মূল্যের 10,000 শেয়ার নিয়ে নিবন্ধিত হয়, প্রতি শেয়ার 120 টাকা করে 8,000 শেয়ার ইস্যু করে, জনগণ 6,000 শেয়ারের ক্রয়ের জন্য আবেদন করে, কোম্পানির বিলিখিত মূলধন কত? জনগণ আবেদন করছে 6,000, তাহলে জনগণের কাছে 6,000 বিলি করতে হবে। নিবন্ধন করার সময় একটা শেয়ারের দাম কত? 100, তাহলে এই জায়গায় 100 লিখতে হবে। 120 কিন্তু ওই জায়গায় লিখতে পারবেন না। ইস্যুকৃত, বিলিকৃত এবং আদায়কৃত সময়, ইস্যুকৃত, বিলিকৃত এবং আদায়কৃত সময় কিন্তু আপনি নিবন্ধন করার সময় যেটা থাকবে সেটাই লিখতে হবে। এই জায়গায় অধিহারটা লিখতে পারবেন না, তাহলে কত হবে? 6 লক্ষ হবে। এ জায়গায় আপনি এই যে 120 দ্বারা আবার গুণ দিতে যান না। 120 দ্বারা কেন গুণ দিতে যাবেন? এই জায়গায় তো শুধু বিলিকৃত মূলধনের পরিমাণ বাইর করতে বলছে। তাহলে ইস্যুকৃত, বিলিকৃত এবং আদায়কৃত মূলধনের ক্ষেত্রে আমরা একটা শেয়ারের দাম কোনটা গুণ দিব, মানে কোনটা লিখবো? ওই যে নিবন্ধন করার সময় শেয়ারের দাম যেটা থাকবে সেটাই কিন্তু আমরা লিখবো, কেমন? আমরা সবাই কি বুঝতে পারছি এটা? এবার দেখেন বলছে কোম্পানির শেয়ার অধিহারের পরিমাণ বাইর করো। একদম সহজ কথা, আমার শেয়ার কত? 6,000, অধিহার প্রত্যেকটা শেয়ারে 20 টাকা। কিভাবে? একটা শেয়ারের দাম ছিল 100, বিক্রি করছি 120, বেশি কয় টাকা? 20 টাকা। তাহলে 6 দুগুণে 12, 1,20,000 টাকা হচ্ছে আমার জন্য অধিহার। 1,20,000 টাকা হচ্ছে আমার জন্য অধিহার। তাহলে 1,20,000 টাকা হচ্ছে কি আমাদের জন্য অধিহার। 1,20,000 টাকা হচ্ছে আমাদের জন্য কি অধিহার। 1,20,000 টাকা হচ্ছে আমাদের জন্য কি অধিহার। এবার ময়মনসিংহ 24-এর দিকে আমরা গেলাম। মিস্টার ফয়সাল প্রতিটি শেয়ার 12 টাকা দরে 2,500টি শেয়ার ক্রয় করলো। প্রতিটি শেয়ারের অবহিত মূল্য 10 টাকা। অবহিত মূল্য মানে কি জানো? লিখিত মূল্য। অবহিত মূল্য মানে কি? লিখিত মূল্য। অবহিত মূল্য মানে কি? লিখিত মূল্য। তাহলে আমি কিনছি 2500 শেয়ার, একটা শেয়ারের দাম 10 টাকা, তাহলে আমার দায় কত টাকা? দায় 25,000 টাকা। তাহলে আমার দায় কত টাকা? 25,000 টাকা। এই জায়গায় 12 করে গুণ দিতে পারবেন না, ওই যে 2 যে বেশি, এটা তো অধিহার, এটা তো অধিহার। তাহলে মিস্টার ফয়সালের দায় কত টাকা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে? 25,000 টাকা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। কত টাকা পর্যন্ত? 25,000 টাকা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। বুঝতে পারছি? কোন ধরনের কোম্পানি কার্য আরম্ভের অনুমতিপত্রের প্রয়োজন হয় না? প্রাইভেট লিমিটেড কোম্পানি। কোন ধরনের কোম্পানির কার্য আরম্ভের অনুমতিপত্রের প্রয়োজন হয় না? কোন ধরনের কোম্পানির কার্য আরম্ভের অনুমতিপত্রের প্রয়োজন হয় না? প্রাইভেট লিমিটেড কোম্পানি। কোন ধরনের কোম্পানি কার্য আরম্ভের অনুমতিপত্রের প্রয়োজন হয় না? প্রাইভেট লিমিটেড কোম্পানি। কোন ধরনের কোম্পানি? প্রাইভেট লিমিটেড কোম্পানি। কোন ধরনের কোম্পানি? প্রাইভেট লিমিটেড কোম্পানি। তার কার্য আরম্ভের কোনো কি লাগবে না? অনুমতিপত্র লাগবে না। এবার দেখেন, একটি কোম্পানির মোট লাভের পরিমাণ 2 লক্ষ টাকা, কিন্তু নিট ক্ষতির পরিমাণ 80,000 টাকা। কারবারের মোট লাভ হওয়ার পরেও নিট ক্ষতি হওয়ার কারণ কি? কারণ হচ্ছে পরোক্ষ ব্যয় বৃদ্ধি। পরোক্ষ ব্যয় মানে কি জানেন? পরিচালন ব্যয়। পরোক্ষ ব্যয় মানে কি জানেন? পরিচালন ব্যয়। অর্থাৎ পরিচালন ব্যয় বেশি হয়ে গেছে। পরিচালন ব্যয় বেশি হয়ে যাওয়ার কারণে কোম্পানির কি আসছে? নিট ক্ষতি আসছে। পরিচালন ব্যয় বেশি হয়ে যাওয়ার কারণেই কিন্তু কোম্পানির কি আসছে? নিট ক্ষতি আসছে। পরিচালন ব্যয় বেশি হওয়ার কারণেই নিট ক্ষতি আসছে। পরিচালন ব্যয় বেশি হওয়ার কারণেই কিন্তু কি আসছে? নিট ক্ষতি আসছে। এবার আমরা 22 সালের এমসিকিউতে চলে গেলাম, 22 আর 23 একসাথে। মূলধনের অসম ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলে? স্টক বলে। মূলধনের অসম ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলে? স্টক বলে। মূলধনের অসম ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলে? স্টক বলে। মূলধনের অসম ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলে? স্টক বলে। অসম বলছে, মূলধনের অসম ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে স্টক বলে, আর মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলে? শেয়ার বলে। কিন্তু এই জায়গায় বলছে অসম অংশকে কি বলে? স্টক বলে। কোম্পানি নিজ নামে পরিচিত লাভ করে কোনটির কারণে? কোম্পানি নিজ নামে পরিচিতি লাভ করে কোনটির কারণে? কৃত্রিম ব্যক্তি সত্তার কারণে। আমরা সবাই জানি যৌথ মূলধনী কোম্পানি কিন্তু একটি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী প্রতিষ্ঠান। যৌথ মূলধনী কোম্পানি কিন্তু একটি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী প্রতিষ্ঠান। যৌথ মূলধনী কোম্পানি কিন্তু একটি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী প্রতিষ্ঠান। যৌথ মূলধনী কোম্পানি কিন্তু একটি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী প্রতিষ্ঠান। এই কৃত্রিম ব্যক্তি সত্তার কারণে কোম্পানি নিজের নামে
পরিচিতি লাভ করতে পারে। জি, পরের বার আমরা কোশ্চেন নাম্বার দিয়ে দিব, কেমন? আচ্ছা, পৃথিবীতে কোম্পানি আইন প্রথম চালু হয় কত সালে? 1844 সালে। পৃথিবীতে সর্বপ্রথম কোম্পানি আইন চালু হয় কত সালে? 1844 সালে। পৃথিবীতে সর্বপ্রথম কোম্পানি আইন চালু হয় কত সালে? 1844 সালে। ভারতীয় উপমহাদেশে কোম্পানি আইন চালু হয় 1850 সালে। এটাকে সংশোধন করা হয় 1913 সালে। এবং বর্তমানে বাংলাদেশে কত সালের কোম্পানি আইন চালু আছে? 1994 সালের। কত সালের? 1994 সালের। কত সালের? 1994 সালের। বাংলাদেশে বর্তমানে কোম্পানি আইন প্রচলিত আছে কত সালের? 1994 সালের। কত সালের? 1994 সালের। বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটি? বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তার অধীনে দুইটা প্রতিষ্ঠান, একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আছে। এবার দেখেন, কোম্পানি গঠনের বৈশিষ্ট্য কোনটি? কোম্পানি গঠনের বৈশিষ্ট্য কোনটি? প্রতিষ্ঠানটি চিরন্তন অস্তিত্ব। প্রতিষ্ঠানটি চিরন্তন অস্তিত্ব ব্যক্তি সম্পন্ন একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কি? চিরন্তন ব্যক্তি সম্পন্ন। এই যে চিরন্তন অস্তিত্ব। যৌথ মূলধনী কোম্পানি হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী প্রতিষ্ঠান। এটার মানে সে ব্যক্তি না হয়েও ব্যক্তির ন্যায় আইনগত অধিকার মর্যাদা ভোগ করে এবং চিরন্তন অস্তিত্বের অধিকারী। সহজে বিলুপ সাধন করা যায় না। সহজে কি করা যায় না? বিলুপ সাধন করা যায় না। যৌথ মূলধনী কোম্পানিকে সহজে কি করা যায় না? বিলুপ সাধন করা যায় না। বলেন তো বুঝতে পারছেন কিনা? এই যে দেখেন, ডিএসই এর পূর্ণরূপ কি? ঢাকা স্টক এক্সচেঞ্জ। ওই যে বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের অধীনে কয়টা এক্সচেঞ্জ কাজ করে? এই যে দেখেন, ডিএসই, আরেকটা হচ্ছে সিএসই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ। সিএসই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আর ডিএসই মানে হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, যে জায়গায় শেয়ার কেনাবেচা হয়। বাংলাদেশে দুইটা স্টক এক্সচেঞ্জ আছে, হ্যাঁ, যে জায়গায় শেয়ার কেনাবেচা হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। যারা ক্লাসে আছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর লিঙ্কটি একটু শেয়ার করে দিবেন। আর যদি পিডিএফ পেতে চান তাহলে অবশ্যই শেয়ার করে আমাদেরকে হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ অথবা পেজে জানিয়ে দেন, তাহলে পিডিএফটা পেয়ে যাবেন আপনি। হ্যাঁ, তার মানে এমসিকিউর পিডিএফটা পেয়ে যাবেন আর কি। এই যে বিএসইসি এর পূর্ণরূপ কি? বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা কয়জন? 7 জন। সর্বনিম্ন সদস্য সংখ্যা কয়জন? 7 জন। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা কয়জন? 7 জন। পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালকের সংখ্যা কতজন? 3 জন। দেখেন, পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালকের সংখ্যা বলছে এই জায়গায়, সদস্য না। সদস্য যদি বলে 7 জন, আর পরিচালক যদি বলে তাহলে হবে 3 জন। এই যে দেখেন, আর প্রাইভেট লিমিটেডের ন্যূনতম পরিচালক থাকবে কয়জন? 2 জন। কয়জন? 2 জন। তাহলে পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালকের সংখ্যা কতজন? 3 জন। পাবলিক লিমিটেড কোম্পানি কখন ব্যবসা শুরু করতে পারে? কার্য আরম্ভের অনুমতিপত্র পাওয়ার পর। বরিশাল রাজশাহী বোর্ড 23 আসছে। দেখেন, পাবলিক লিমিটেড কোম্পানি কখন কাজ শুরু করতে পারে? পাবলিক লিমিটেড কোম্পানি কখন কাজ শুরু করতে পারে? এই যে দেখেন, কার্য আরম্ভের অনুমতিপত্র পাওয়ার পর। নিবন্ধন হওয়ার পর পাবলিক লিমিটেড কাজ করতে পারবে না, প্রাইভেট লিমিটেড করতে পারবে, বাট পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু নিবন্ধন হওয়ার পর কাজ শুরু করতে পারবে না, পারবে না, পারবে না। তাকে কি করতে হবে? কার্য আরম্ভের একটা অনুমতিপত্র নিতে হবে, তারপর সে কাজ শুরু করতে পারবে, তাই না? বলেন বুঝতে পারছেন কি? বুঝতে পারছেন কি? বুঝতে পারছেন? পাবলিক লিমিটেড কোম্পানি সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হবে? শেয়ার দ্বারা সীমাবদ্ধ। শেয়ার দ্বারা, রাজশাহী বোর্ড 22, শেয়ার দ্বারা সীমাবদ্ধ। শেয়ার দ্বারা সীমাবদ্ধ, যত শেয়ার তত সদস্য, যত শেয়ার তত সদস্য। কিন্তু সর্বনিম্ন কয়জন থাকতে হবে? 7 জন। সর্বোচ্চ যত শেয়ার তত সদস্য। এবার আসেন, একটি যৌথ মূলধনী কোম্পানি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন, নিবন্ধিত, সীমাহীন দায় বিশিষ্ট। না, চিরন্তন অস্তিত্ব সম্পন্ন এবং নিবন্ধিত। 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 এই যে দেখেন, একটি যৌথ মূলধনী কোম্পানি কি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন এবং নিবন্ধিত, সীমাহীন দায় বিশিষ্ট? না, তাহলে 1 আর 2 সঠিক। হ্যাঁ,
ময়মনসিংহ বুট 23 কোশ্চেন। ঢাকা বুট 23, প্রাইভেট লিমিটেড কোম্পানি ড্যাশ শেয়ার বাজারে বিক্রি করে না, বিবরণ পত্র প্রচার করতে পারে না, সদস্যদের মধ্যে শেয়ার হস্তান্তর করতে পারে। দেখেন কোনটা হবে, সদস্যদের মধ্যে শেয়ার হস্তান্তর করতে পারে। এই যে দেখেন প্রাইভেট লিমিটেড কোম্পানি, এই জায়গায় বলছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটু ভালো করে খেয়াল করবেন। প্রাইভেট লিমিটেড কোম্পানি হ্যাঁ শেয়ার বাজারে বিক্রি করে না, তারপর হচ্ছে বিবরণ পত্র প্রচার করতে পারে না। হ্যাঁ বিবরণ পত্র প্রচার করতে পারে না, দুইটা সঠিক। কিন্তু সদস্যদের মধ্যে শেয়ার হস্তান্তর করতে পারে, চাইলে সদস্যদের মধ্যে শেয়ার হস্তান্তর করতে পারে, চাইলে সদস্যদের মধ্যে শেয়ার হস্তান্তর করতে পারে, চাইলে সদস্যদের মধ্যে শেয়ার হস্তান্তর করতে পারে। যৌথ মূলধনী কোম্পানি শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করে, সঠিক। ব্যক্তির ন্যায় যে কোনো লেনদেনে অংশগ্রহণ করতে পারে, সঠিক। কেবল আইনের মাধ্যমে বিলুপ্ত হতে পারে, এটাও কিন্তু সঠিক। কেবল আইনের মাধ্যমে বিলুপ্ত হতে পারে, এটাও সঠিক। 1 2 3 1 2 3 তিনটাই সঠিক। 1 2 3 যৌথ মূলধনের ক্ষেত্রে তিনটাই কিন্তু সঠিক। এই জায়গায় টাইপিং মিস্টেক, শেয়ার, এটা হবে শেয়ার। শেয়ারের বিক্রয়লব্ধ অর্থকে কি বলে? শেয়ারের বিক্রয়লব্ধ অর্থকে কি বলে? শেয়ার মূলধন বলে। 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 মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলে? শেয়ার বলে। মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলে? শেয়ার বলে। স্টকের বৈশিষ্ট্য কি দেখেন, স্টকের বৈশিষ্ট্য কি? স্টকের বৈশিষ্ট্য কি? স্টকের বৈশিষ্ট্য কি? নির্দিষ্ট অবহিত মূল্য নাই, সঠিক। মূল্য অসমান হতে পারে, তাও সঠিক। নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, তাও কিন্তু সঠিক। স্টকের বৈশিষ্ট্য কি? নির্দিষ্ট অবহিত মূল্য নাই, যেটা শেয়ারের থাকতে হবে। মূল্য অসমান হতে পারে, মূল্য অসমান হতে পারে, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, এটা সঠিক। 1 2 3 তিনটাই কি? সঠিক। 1 2 3 তিনটাই কি? সঠিক। শেয়ার মূলধনকে প্রধানত ক্রয় শ্রেণীতে ভাগ করা যায়। শেয়ার মূলধনকে মূলত 4 শ্রেণীতে ভাগ করা যায়। কি কি? অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিকৃত মূলধন, আদায়কৃত মূলধন। তাহলে শেয়ার মূলধনের শ্রেণী বিভাগ কয়টা? 4টা। অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিকৃত মূলধন, আদায়কৃত মূলধন। এবার আসেন, কোন ধরনের শেয়ার হোল্ডারগণ কারবার পরিচালনা অংশগ্রহণ করতে পারে? সাধারণ শেয়ার হোল্ডার। সাধারণ। কোন ধরনের শেয়ার হোল্ডারগণ? সাধারণ শেয়ার হোল্ডারগণ। কোন ধরনের শেয়ার হোল্ডারগণ? সাধারণ শেয়ার হোল্ডারগণ কারবার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে। কারবার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে। কারবার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে। কোন ধরনের শেয়ার বিলি করলে নগদ অর্থ বৃদ্ধি পায় না? কোন শেয়ারটা বাজারে বিলি করলে নগদ অর্থ পাওয়া যায় না? সেটা হচ্ছে বোনাস শেয়ার। কোন ধরনের শেয়ার? বোনাস শেয়ার। কোন ধরনের শেয়ার বাজারে ইস্যু করলে বা বিলি করলে আমরা নগদ অর্থ বৃদ্ধি পাবে না? সেটা হচ্ছে কি শেয়ার? বোনাস শেয়ার। শেয়ার হোল্ডারদেরকে প্রদত্ত মুনাফার অংশকে কি বলা হয়? হ্যাঁ, লভ্যাংশ। শেয়ার হোল্ডারদের প্রদত্ত মুনাফার অংশকে কি বলে? লভ্যাংশ। ঋণ মালিককে বলা হয় সুদ। ঋণ মালিক যেটা পায় সেটা হচ্ছে সুদ, আর অবলেখক যেটা পায় সেটা হচ্ছে কমিশন। অবলেখক যেটা পায় সেটা কমিশন, শেয়ার মালিকরা যেটা পায় সেটা লভ্যাংশ, ঋণপত্রের মালিকরা যেটা পায় সেটা হচ্ছে সুদ। বুঝতে পারছেন কিনা একটু বলবেন? বুঝতে পারছেন কিনা একটু জানাবেন? বুঝতে পারছেন কিনা একটু জানাবেন প্লিজ। বুঝতে পারছেন কিনা একটু জানাবেন প্লিজ। আপনারা কি সত্যিকার অর্থে ক্লাসে আছেন? হ্যাঁ, বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন প্লিজ। বুঝতে পারছেন কিনা একটু জানাবেন প্লিজ। এবার দেখেন, কোম্পানি যখন নামিক মূল্যে শেয়ার বিক্রির জন্য বিজ্ঞাপন প্রচার করে তাকে কি বলা হয়? নামিক মূল্য মানে কি? নামিক মূল্য মানে হচ্ছে সমান মূল্য। সমান মানে নিবন্ধন করার সময় একটা শেয়ারের দাম 100 টাকা ছিল, এটাই হচ্ছে নামিক মূল্য বা লিখিত মূল্য বা অবহিত মূল্য। আমি বিক্রি করার সময় এই সেম দামই কিন্তু রাখছি, তাহলে এটা হবে সমমূল্যের শেয়ার ইস্যু, মানে সমহারে শেয়ার ইস্যু করা। সমহারে শেয়ার ইস্যু করা, এটাকে বলা হয় কি? সমহারে শেয়ার ইস্যু করা। এই যে দেখেন, কোম্পানি কখন নামিক মূল্যে শেয়ার ইস্যু করে
সমমূল্যে। কি মূল্যে? সমমূল্যে। কোম্পানির সঞ্চিত তহবিলের অর্থ কে শেয়ার মূলধনে রূপান্তর করে যে শেয়ার বিলি করা হয় তাকে বলা হয় কি শেয়ার? বোনাস শেয়ার। তাকে বলা হয় কি শেয়ার? এই যে বোনাস শেয়ার। বোনাস শেয়ার ইস্যু করার ফলে প্রতিষ্ঠানের নগদ অর্থের কোনো পরিবর্তন ঘটে না। আইপিও এর পূর্ণরূপ কি? ইনিশিয়াল পাবলিক অফারিং। ইনিশিয়াল পাবলিক অফারিং শেয়ার ক্রয়ের জন্য জনগণকে আহ্বান করা। শেয়ার ক্রয়ের জন্য জনগণকে আহ্বান করা। এই যে দেখেন আইপিও এর পূর্ণরূপ কি? আইপিও এর পূর্ণরূপ কি? এই যে দেখেন আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং। ইনিশিয়াল পাবলিক অফারিং। ইনিশিয়াল পাবলিক অফারিং। শেয়ার হচ্ছে কোম্পানির ঋণের অংশ না, মূলধনের অংশ, মালিকানার প্রতীক। মূলধনের অংশ এবং মালিকানার প্রতীক। 2-3 মূলধনের অংশ এবং মালিকানা প্রতীক। মূলধনের অংশ এবং মালিকানা প্রতীক। মূলধনের অংশ এবং মালিকানা প্রতীক। শেয়ার হচ্ছে কোম্পানির মূলধনের অংশ এবং মালিকানার প্রতীক। কোম্পানির অবলেখক চুক্তিকৃত শেয়ার ও ঋণপত্রের মূল্যের উপরে নির্দিষ্ট হারে কি পায়? কমিশন পান। কি পান? কমিশন পান। কি পান? কমিশন পান। অবলেখক সবসময় কি পায়? কমিশন পায়। অবলেখক কি পায়? কমিশন পায়। অবলেখক সবসময় কি পায়? কমিশন পায়। বোনাস শেয়ার ইস্যু করা হয় নগদ লভ্যাংশের পরিবর্তে। ঠিক কথা বলছে এটা। নগদ লভ্যাংশের পরিবর্তে বোনাস শেয়ার ইস্যু করা হয়। বর্তমান শেয়ার মালিকগণের মধ্যে এটা ইস্যু করা হয়। নতুন শেয়ার মালিকদের মধ্যে ইস্যু করা হয় না। না না, নতুন শেয়ার মালিকদের মধ্যে ইস্যু করা হয় না, বর্তমান শেয়ার মালিকদের মধ্যে ইস্যু করা হয়। আর নগদ লভ্যাংশের পরিবর্তে ইস্যু করা হয়। 1 আর 2 কিন্তু সঠিক। 1 আর 2 কিন্তু সঠিক। 1 আর 2 সঠিক। বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটা? বিএসসিই। বিএসইসি। এই যে দেখেন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি। সিই না কিন্তু, বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এবার আসেন অধিহারে শেয়ার ইস্যুর ক্ষেত্রে হার কত? দেখেন অবহারের ক্ষেত্রে সর্বোচ্চ আমরা 10% কমাইতে পারি। অধিহারের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো হার নাই। নির্দিষ্ট কোনো কি নাই? হার নাই। অধিহারের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো কি নেই? হার নেই। অধিহারের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো কি নেই? হার কিন্তু নেই। অধিহারের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো কি নেই? হার নেই। মনে থাকবে অধিহারের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো কি নেই? হার নেই। কোম্পানির শেয়ারের উপরে বিরূপ প্রভাব পড়লে কোন মূল্যে কোম্পানির শেয়ার ইস্যু করবে? নিশ্চয়ই অবহারে, মানে প্রতিষ্ঠানের উপরে। প্রতিষ্ঠানের শনির দশা লাগছে। প্রতিষ্ঠানের উপরে শনির দশা লাগছে। আচ্ছা প্রতিষ্ঠানের উপরে যদি শনির দশা লাগে তাহলে কি মূল্যে শেয়ার ইস্যু করতে হবে? অবহারে। কমে না? অবশ্যই কমে। বিএসইসি কর্তৃক নিয়ন্ত্রিত শেয়ার মার্কেটের সংখ্যা কয়টা? 2টা আমি বলেছিলাম। বিএসইসি কর্তৃক নিয়ন্ত্রণকারী শেয়ার মার্কেটের সংখ্যা হচ্ছে 2টা। ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। শেয়ার অবহার কোন ধরনের সম্পত্তি? অলিক সম্পত্তি। 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 কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের দায়িত্ব গ্রহণকারীদেরকে কি বলা হয়? ময়মনসিংহ 23 অবলেখক। অবলেখক। কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রি করে দেওয়ার দায়িত্ব যে থাকে তাদেরকে বলা হয় কি? অবলেখক। কি বলা হয়? অবলেখক। শেয়ার বিক্রয়লব্ধ অর্থকে কি বলে? শেয়ার মূলধন। শেয়ার বিক্রয়লব্ধ অর্থকে কি বলে? শেয়ার মূলধন। দায় গ্রাহকের কমিশন কোন জাতীয় দফা? দায় গ্রাহকের কমিশন মানে হচ্ছে অবলেখকের কমিশন। দায় গ্রাহকের কমিশন মানে হচ্ছে কি? অবলেখকের কমিশন। হ্যাঁ, তাহলে এটা কোন জাতীয় লেনদেন? মূলধন জাতীয় ব্যয়। এটা কি হবে? মূলধন জাতীয় ব্যয়। সর্বোচ্চ গ্রহণযোগ্য শেয়ার মূলধন কোনটি? সর্বোচ্চ গ্রহণযোগ্য শেয়ার মূলধন হচ্ছে অনুমোদিত মূলধন। সর্বোচ্চ গ্রহণযোগ্য শেয়ার মূলধন কোনটি? অনুমোদিত মূলধন। সর্বোচ্চ গ্রহণযোগ্য শেয়ার মূলধন কোনটি? অনুমোদিত মূলধন।
চট্টগ্রাম বুট 23 দেখেন, প্রতিটি 10 টাকা মূল্যের 10,000 শেয়ার বিক্রয় মূল্য 1,05,000 টাকা। অন্যদিকে 30,000 শেয়ারের বিক্রয় মূল্য 2,94,000 টাকা। বাট্টার পরিমাণ কত? বাট্টার পরিমাণ হচ্ছে 6,000 টাকা। এই যে 6,000 টাকা। একটা শেয়ারের দাম যদি 10 টাকা হয়, তাহলে 30,000 শেয়ার যখন আমরা বিক্রি করব, তাহলে তার মূল্য হওয়ার কথা ছিল 3 লক্ষ টাকা, কিন্তু আমরা সেটা বিক্রি করছি 2,94,000 টাকা। কয় হাজার টাকা কম? 6,000 টাকা কম। এটা কি কম না? কম মানে কি? অবহার। কম মানে কি? অবহার। কম মানে কি? অবহার। কয় হাজার টাকা? 6,000 টাকা। অবহার কত? 6,000। অবহার কত? 6,000। এবার দেখেন, রিয়াদ কোম্পানি লিমিটেডের মূলধন প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত। আমরা ইস্যু করছি 80%। 80% মানে 80,000। বিলি করছি ইস্যুকৃত শেয়ারের 70%। তাহলে ইস্যুকৃত শেয়ারের 70% মানে কত? 7,56। তার মানে 56,000 শেয়ার আমরা জনগণের মাঝে বিলি করছি। তাহলে তার মূলধন কয় টাকা? নিবন্ধন করছো কয় টাকা করে? 10 টাকা। তাহলে 10 করে গুণ দাও, তাহলে 5,60,000 টাকা। 5,60,000 টাকা। বিলিকৃত মূলধন কত? 5,60,000 টাকা। দেখো বুঝতে পারছো কিনা? বিলিকৃত মূলধন কত? 5,60,000 টাকা। বিলিকৃত মূলধন কত? 5,60,000 টাকা। আর বেশি নেই, আর একটু আছে। হ্যাঁ, আর একটু সময় অপেক্ষা করো, আর একটু আছে, আর কয়েকটা এমসিকিউ আছে, শেষ করে দেই। তাহলে শেয়ার ইস্যু থেকে যদি এমসিকিউ আসে তোমরা পারবা ইনশাল্লাহ। আমার মনে হয় না যে কেউ পারবে না যারা এই ক্লাসটা করছে। দেখো, শেয়ার ইস্যুর জন্য বিবরণপত্র ও আবেদন ফর্ম ছাপানোর জন্য বাবদ ডি এক্সপ্রেসকে আমরা 30,000 টাকা পরিশোধ করছি। জাবেদায় ডেবিট পাশে নিচের কোন হিসাবটি লিখতে হবে? আমরা বিক্রি করার আগে খরচ করে ফেলছি, তাহলে এটাকে বলা হয় প্রাথমিক খরচ, ডেবিট। তাহলে ডেবিট পাশে লিখতে হবে প্রাথমিক খরচাবলী ডেবিট। প্রাথমিক খরচাবলী ডেবিট। প্রাথমিক খরচাবলী ডেবিট। এটা আমাদের জন্য একটা অসমন্বিত ব্যয়। প্রাথমিক খরচাবলী ডেবিট। এটাও আমাদের জন্য একটা অসমন্বিত ব্যয়। প্রাথমিক খরচাবলী ডেবিট। এটাও আমাদের জন্য একটা অসমন্বিত ব্যয়। প্রাথমিক খরচাবলী ডেবিট। এটাও আমাদের জন্য একটা অসমন্বিত ব্যয়। প্রাথমিক খরচাবলী ডেবিট। এটাও আমাদের জন্য একটা অসমন্বিত ব্যয়। প্রাথমিক খরচাবলী ডেবিট। এটাও আমাদের জন্য একটা অসমন্বিত ব্যয়। কোম্পানির আর্থিক বিবরণীতে শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ কিভাবে প্রদর্শিত হবে? আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদের পাশে, নাকি শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদের পাশে দেখাইতে হবে, এটাই তো স্বাভাবিক। এবার দেখেন, সুরমা লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে নিবন্ধিত। কোম্পানি 30,000 শেয়ার 80,000 টাকা এবং 50,000 শেয়ার 6,40,000 টাকায় বিলি করলো। কোম্পানির মোট অধিহারের পরিমাণ। আচ্ছা, এটা তো সহজ। তাহলে 30,000 আমরা বিক্রি করছি কত? 80,000। হ্যাঁ, 30,000 শেয়ার। দেখেন, তাহলে 30,000 শেয়ার আমরা বিক্রি করছি। এই জায়গায় মেবি একটা মিস্টেক আছে, এই জায়গায় একটা মিস্টেক আছে। এই যে দেখেন, এই জায়গায় মেবি একটা মিস্টেক আছে, আমাকে একটু জানাবেন এই প্রশ্নটাতে এই জায়গায় মেবি একটা মিস্টেক আছে। হ্যাঁ, এই জায়গায় আমরা 50,000 শেয়ার 10 টাকা করে যদি ধরি, তাহলে 5 লাখ বিক্রি করছি। 6 লাখ কত? 40। তাহলে বেশি বিক্রি করছি কিন্তু এই জায়গায় 1,40,000। ওকে, আচ্ছা, কোম্পানি 30,000 শেয়ার 80,000 টাকায়। 80,000 টাকা, তার মানে 80,000 টাকায় বেশি। যদি কোনো ভুল না থাকে তাহলে এই 80,000 টাকা হচ্ছে অধিহার। তাহলে টোটাল অধিহার হবে 2,20,000 টাকা। 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 কত? 2,20,000 টাকা। এবার দেখেন, মোট বিলিকৃত মূলধনের পরিমাণ। আমরা কয়টা শেয়ার বিলি করছি? 80,000 শেয়ার বিলি করছি। কিভাবে? এই যে দেখেন, আমরা 80,000 শেয়ার বিলি করছি। এই জায়গায় 50,000, এই জায়গায় 30,000, 80,000। একটা শেয়ারের দাম কত? 10 টাকা। তাহলে 80,000-কে 10 দ্বারা গুণ দিলে হবে কত? 8 লক্ষ। তার মানে আমাদের বিলিকৃত মূলধন 8 লক্ষ। আমাদের বিলিকৃত মূলধন কত? 8 লক্ষ। আমাদের বিলিকৃত মূলধন কত?
8 লক্ষ। আমাদের বিলিখিত মূলধন কত? 8 লক্ষ। দেখেন বড় একটা উদ্দীপক এবার। যমুনা কোম্পানি প্রতি শেয়ার 10 টাকা মূল্যের 70,000 শেয়ার মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানির শেয়ার প্রতি 2 টাকা অধিহারে 60% শেয়ার বিক্রির উদ্দেশ্যে ইস্যু করে 10% অতিরিক্ত শেয়ারের আবেদন পাওয়া গেল। ইস্যুকৃত শেয়ার যথারীতি বন্টন করা হলো, অতিরিক্ত শেয়ার আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো। কোম্পানির আদায়কৃত মূলধনের পরিমাণ কত? আদায়কৃত মূলধন কিভাবে বাইর করবা? 70,000 শেয়ারের 60% আমরা ইস্যু করছি। ওকে, 70,000 শেয়ারের 60%, 60%, তাহলে 6 7 42, 42,000 শেয়ার আমরা বাজারে ইস্যু করছি। ওকে ফাইন, একটা শেয়ারের দাম কয় টাকা? 10 টাকা। তাহলে 4,20,000 টাকা হচ্ছে আমার আদায়কৃত মূলধন। এই যে 4,20,000 টাকা হচ্ছে আমার আদায়কৃত মূলধন। 4,20,000 টাকা হচ্ছে আমার আদায়কৃত মূলধন। এই যে 4,20,000 টাকা। এবার বলছে কোম্পানির ব্যাংক জমার উদ্বৃত্ত কত? ব্যাংক জমার উদ্বৃত্ত কিভাবে বাইর করবা? এই 42,000-কে 12 দ্বারা গুণ দিবা। 12 দ্বারা গুণ দিলে যেই টাকাটা আসবে এই টাকাটা তোমার ব্যাংকে জমা পড়বে। তাহলে 42,000-কে 12 দ্বারা গুণ দিব, তাহলে আসবে 5,04,000। এবার আমরা ফেরত দিব কয়টা শেয়ার? আমরা ফেরত দিব কয়টা শেয়ার? দেখো আমাদের 10% অতিরিক্ত ও এই জায়গায় কিন্তু আবার কথা আছে। আমরা ইস্যু করছি 42,000 শেয়ার, এটা কিন্তু আমরা ইস্যু করছি। আর অতিরিক্ত আবেদন আসছে আমার 10%। কত পার্সেন্ট? 10%। তার মানে 42,000 শেয়ারের 10% মানে হচ্ছে 4,200। তাহলে ইন টোটাল আমার কাছে আবেদন আসছে কিন্তু কত? ইন টোটাল আমার কাছে আবেদন আসছে 46,200 শেয়ার। ইন টোটাল আমাদের কাছে আবেদন আসছে কত? 46,200 শেয়ার। এই যে দেখেন 46,200 শেয়ার। হ্যাঁ, এর ভিতর থেকে আমরা যেটা করব ব্যাংক হিসাবের পরিমাণ। তাহলে ব্যাংক হিসাবে একই কথা, 42,000 এটাকে আমার 12 টাকা করে গুণ দিতে হবে। 12 টাকা করে গুণ দিলে যেটা আসবে যে 5,04,000, এটাই ব্যাংক হিসাব হবে। এই যে 5,04,000 এটাই ব্যাংক হিসাব হবে। আপনি যা ব্যাংক থেকে পাইছেন আর যেটা ফেরত দিয়ে দিচ্ছেন এটা বিয়োগ করেন, ঘুরে ফিরে 12 দিয়ে কেন গুণ পেয়েছে দেখেন। আমার কাছে জনগণ আবেদন করছে কত? একটা শেয়ারের দাম 10 টাকা, অধিহার 2 টাকা। তাহলে জনগণ আমার কাছে আবেদন করছে কয় টাকা করে? 12 টাকা করে। তাহলে আমার ব্যাংকে কিন্তু 12 টাকা করে জমা পড়ছে, তাই না? তো ব্যাংক হিসাবের ক্ষেত্রে কিন্তু এই যে 12 টাকা করে গুণ দিতে হবে। তাহলে 5,04,000 টাকা হবে। 5,04,000 টাকায় হবে। 5,04,000 টাকায় হবে। ঢাকা কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ 5 লক্ষ টাকা, যা 50 খানি শেয়ারে বিভক্ত। প্রথম বছর কোম্পানি 1 টাকা অবহারে 25,000 শেয়ার ইস্যু করে 45 খানি শেয়ারের আবেদনপত্র পেল। আচ্ছা, অবহারের পরিমাণ বাইর করতে বলছে 1 টাকা অবহারে। তাহলে 25,000 শেয়ার ইস্যু করছি না? তাহলে 25,000 টাকায় অবহার। এই যে 1 টাকা করে 25,000। এবার কোম্পানির আদায়কৃত মূলধনের পরিমাণ কত হবে? 2,50,000 টাকা। কিভাবে 2,50,000 টাকা? আমরা ইস্যু করছি কয় হাজার শেয়ার? 25,000 শেয়ার। কয় টাকা করে? 10 টাকা করে। তাহলে 2,50,000। কত? 2,50,000। কত? 2,50,000। এই যে 2,50,000। আচ্ছা, আবির কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধনের 10 টাকা, 5,000 শেয়ার। কোম্পানি 80% শেয়ার 10% অবহারে ইস্যু করে। আবির কোম্পানি ইস্যুকৃত শেয়ার সংখ্যা কত টাকা? ইস্যুকৃত শেয়ারটাকে বাইর করো। 5,000 80%, অর্থাৎ 4,000 শেয়ার আমরা ইস্যু করছি। একটা শেয়ারের দাম 10 টাকা। তাহলে আমাদের ইস্যুকৃত মূলধন হচ্ছে 40,000। আমাদের ইস্যুকৃত মূলধন কত? 40,000। আমাদের ইস্যুকৃত মূলধন কত? 40,000। আমাদের ইস্যুকৃত মূলধন কত? 40,000, 4 লাখ। আমাদের ইস্যুকৃত মূলধন কত? 4 লাখ। আমাদের
ইস্যুকৃত মূলধন কত হবে? 4 লাখ। একটা শেয়ারের দাম 10 টাকা, 5000 শেয়ার, তাই না? এই জায়গায় ভুল আছে, 40,000 হবে। এই যে দেখেন 4000-কে 10 দ্বারা গুণ দেন, 40,000। এটা ভুল, 40,000 হবে। কত হবে? 40,000 হবে। কত হবে? 40,000 হবে। কত হবে? 40,000। 4000-কে 10 দ্বারা গুণ দেন, আমরা ইস্যু করছি কিন্তু 4000, তাই না? তাহলে 40,000 হবে। এটা কিন্তু 40,000 হবে। দেখেন বুঝতে পারছেন কিনা এটা বলেন। এই যে দেখেন ইস্যুকৃত শেয়ার সংখ্যা কত টাকা, টাকায় কনভার্ট করতে বলছে। তাহলে এই যে 40,000। বলেন তো এটা বুঝতে পারছেন কিনা? এটা এই জায়গায় ভুল দিছি কিন্তু। আচ্ছা, শেয়ার অবহারের পরিমাণ কত? শেয়ার অবহার, আচ্ছা একটা শেয়ারের দাম কয় টাকা? 10 টাকা। একটা শেয়ারের দাম কয় টাকা? 10 টাকা। কয় পার্সেন্ট অবহার? 10%। তাহলে 10 টাকার 10% মানে কয় টাকা? 1 টাকা। আমরা বাজারে ইস্যু করছি 4000 শেয়ার। একটা শেয়ারে অবহার যদি 1 টাকা করে হয়, 4000 শেয়ারে অবহার 4000 টাকা। এখন আমার মনে হয় যে এই জায়গায় যদি কোনো মিসিং না থাকে, তাহলে এই জায়গায় মনে হয় কোশ্চেনটাতে ভুল আছে। দেখো এই উদ্দীপকে মনে হয় কোনো জায়গায় ভুল আছে। এটা কি 5000 নাকি 5 লাখ আল্লাহ জানে। এটা কি 5 লাখ শেয়ার ছিল নাকি, নাকি 50,000 শেয়ার ছিল? বলো তো কোনটা ছিল? এই জায়গায় কি 5000 শেয়ার নাকি 50,000 শেয়ার নাকি 5 লাখ শেয়ার? বলবেন তো একটু। কারো কাছে কি আছে এই উদ্দীপকটা? কারো কাছে কি আছে? যদি হয় একটু খেয়াল করবেন। এই জায়গায় যদি এই জায়গায় 5000 হয়, তাহলে অবরও হবে 4000 টাকা। অবর হবে 4000 টাকা, যেটা অপশনে নাই। আর যদি এই জায়গায় 50,000 হইতো, তাহলে আমরা কিন্তু 50,000-এর 80% ধরলে আমাদের শেয়ার হইতো 40,000। 1 টাকা করে অবর হইলে অবর হইতো 40,000 টাকা। অবর হইতো কত? 40,000 টাকা। আর যদি এটা 5 লাখ হইতো, তাহলে 5 লাখের 80% 4 লাখ। 1 টাকা করে হইলে 4 লক্ষ টাকা। এখন এটা দেখে নিও প্রশ্নে কি দেওয়া আছে। কেমন? স্টার কোম্পানি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে নিবন্ধিত। কোম্পানি 8% অবহারে 80,000 শেয়ার ইস্যু করলো। 80% শেয়ার। কোম্পানির ইস্যুকৃত মূলধনের পরিমাণ একদমই সহজ। 1 লাখ শেয়ারের 80% মানে কত? 80,000। একটা শেয়ারের দাম কয় টাকা? 10 টাকা। তাহলে 80,000-কে 10 দ্বারা গুণ দিলে কত হবে? 8 লক্ষ। এই যে দেখেন ইজিলি 8 লক্ষ হয়ে গেছে। ইজিলি 8 লক্ষ হয়ে গেছে। দেখছেন এটা এর আগেরটা 5 লক্ষ ছিল। এই যে দেখেন এর আগেরটা কিন্তু 5 লক্ষ ছিল। এই যে এটা 5 লক্ষ যদি হয়, তাহলে এটা উত্তর সঠিক। কিভাবে? এই যে দেখেন আমাদের শেয়ার হয়েছে 5 লাখ, 80% ইস্যু করছি। 5 লাখের 80% মানে কয় হাজার শেয়ার? 4 লাখ শেয়ার। প্রত্যেকটা শেয়ারে অবর হয়েছে 1 টাকা। তাহলে 4 লাখ শেয়ারে অবর হবে 4 লক্ষ টাকা। কিভাবে? ওই যে 10 টাকার 10% মানে 1 টাকা। 10 টাকার 10% মানে কয় টাকা? 1 টাকা। তার মানে অবর 1 টাকা। এটা আপনারা একটু খেয়াল করে নেবেন উদ্দীপক থেকে। আচ্ছা, স্টার কোম্পানির অবহারের পরিমাণ চাইছে। একটা শেয়ারের দাম কয় টাকা? 10 টাকা। একটা শেয়ারের দাম 10 টাকা। কয় পার্সেন্ট অবর হয়েছে? 8%। তাহলে 10 টাকার 8% মানে কয় টাকা? এই যে আসেন 10 টাকার 8% মানে কত বাইর করেন? 0.8। এবার আমরা শেয়ার ইস্যু করছি কয় হাজার? 80,000। এবার এই 80,000-কে 0.8 দ্বারা গুণ করেন, তাহলে অবহারের পরিমাণ আপনি পেয়ে যাবেন 64,000 টাকা। অবহারের পরিমাণ আপনি পেয়ে যাবেন 64,000 টাকা। অবহারের পরিমাণ আপনি পাবেন কত? 64,000 টাকা। বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? গামা কোম্পানি 10% অবহারের শেয়ার ইস্যু করে 8,10,000 টাকা পেল। কোম্পানির বাট্টার পরিমাণ কত? বলেন। কোম্পানির বাট্টার পরিমাণ কত? দেখেন গামা কোম্পানি 10% অবহারের শেয়ার ইস্যু করলো 8,10,000 টাকা, তাই না? তাহলে গামা কোম্পানির অবহারের পরিমাণ কত? 90,000 টাকা। আচ্ছা, গামা কোম্পানি 10% অবহারের শেয়ার ইস্যু করে 8,10,000 টাকা পেল। তাহলে কোম্পানির পরিশোধিত মূলধনের পরিমাণ কত?
তাহলে এই যে দেখেন পরিশোধিত মূলধন কত, 8,10,000 টাকা তো পেয়েছেন, এর ভিতরে অবহার কত 90,000, তাহলে পরিশোধিত মূলধন কত 9 লাখ। পরিশোধিত মূলধন কত 9 লাখ। পরিশোধিত মূলধন কত 9 লাখ। ওকে, আলহামদুলিল্লাহ আমরা 24, 23, 22 এবং 21 আমরা কমপ্লিট করছি আজকে। বলেন আপনারা এখন বলেন, আপনারা কি বুঝতে পারছেন এমসিকিউ গুলো? এই অধ্যায় থেকে এমসিকিউ আসলে কি পারবেন? আর যারা আমাদের ফাইনাল রিভিশন কোর্সে ভর্তি হতে চান এবং আমাদের বইটা নিতে চান, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং পেজে যোগাযোগ করেন। আশা করি আমি আপনাদের জন্য ভালো কিছু হবে, আশা করি আপনাদের জন্য ভালো কিছু হবে, খারাপ কোনো কিছু হবে না ইনশাল্লাহ। আপনারা চাইলে যেটা করতে পারেন, আমাদের কোর্সটা এনরোল করতে পারেন, ফাইনাল রিভিশন বেস। আলহামদুলিল্লাহ একবার আমাদের প্রত্যেকটা বিষয়ের ক্লাস কমপ্লিট হয়েছে, ওইগুলো আমাদের ওয়েবসাইটে রেকর্ড আছে এবং নতুন করে আমরা আবার শুরু করছি। আলহামদুলিল্লাহ আমাদের ক্লাস চলমান আছে। হ্যাঁ, আমরা চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে শিক্ষার্থীদেরকে সর্বোচ্চটা দেওয়ার জন্য। যে অবশ্যই আর্থিক বিবরণী ক্লাস নিব, অবশ্যই নিব না কেন, অবশ্যই নিব। তো আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আবার একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সৃজনশীল এবং এমসিকিউ। তারপরে ধাপে ধাপে তোমাদেরকে সবগুলো বিষয়ভাবে কমপ্লিট করে দিব। কেমন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।